দেখেন স্পিকিংটা আসলে দেখেন, জাস্ট হ্যাভ এ লুক। করতে পারছেন? স্ক্রিন আসে নাই এখন পর্যন্ত। ওকে ওকে ওকে, আই এম সরি। শেয়ার করতে হবে, রাইট। দেখতে পাচ্ছেন? জি স্যার, স্পিকিং সফট টেস্ট। কি বলছে তাহলে? বিসমিল্লাহ। স্পিকিং সাব টেস্ট সময় লাগবে 11 থেকে 14 মিনিট সাধারণত, মোটামুটি ভাবে। এবং দ্য স্পিকিং কম্পোনেন্ট অ্যাসেসেস ইওর ইউজ অফ স্পোকেন ইংলিশ। প্রত্যেকটা টেস্ট রেকর্ড করা হবে, ওরা বলে দিবে যেটা রেকর্ড হবে। তো আপনি যখন যাবেন তখন যেটা একটু ফেস টু ফেস যদি হয়, যে আপনার সামনে যদি আপনি যদি এক্সামিনার সামনে বসেন, আমার মনে হয় করোনা তো সেরকম প্রবলেম আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশে নাই, সুতরাং হয়তো সামনাসামনি হবে। যাওয়ার পরে আপনি অবশ্যই ওনাকে গ্রিট করবেন, হ্যালো, গুড মর্নিং বা আসসালামু আলাইকুম, যেভাবে আপনি যে বলতে চান। আমার মনে হয় অসুবিধা নাই সেটাতে, হ্যালো বা এটা বলতে পারেন। তো বলার পরে আপনি বসতে বলবে, আপনি বসবেন। বসার পরে বেসিক্যালি যেটা হবে যে তাদের কাছে তো পেপার থাকবে আপনার নাম এবং ইয়ে সহ। আপনার কাছে পাসপোর্ট চাইবে, আপনি পাসপোর্ট ক্যারি করবেন, তো পাসপোর্টটা নিবে। নেয়ার পরে দেখে আপনার নাম টাম চেক করবে, ইয়ে করবে, হ্যাঁ পাপা পাসপোর্ট ফেরত দিবে আপনাকে। এরপরে কথা বলা শুরু করবে। আমি আপনাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম, ওখানে মোটামুটি ভাবে একটা মানে ইয়ার টেস্ট দেখানো হচ্ছে, ওটা রিয়েল হোক বা মক হোক, এভাবেই সাধারণত হয়। আবার করোনার কারণে কখনো কখনো অনলাইনে হয়। আমি একটা দিয়েছিলাম লাস্ট, সেটা অনলাইন ছিল, মানে আমি মানে ভিডিও কলে আপনার কথা বলেছি। প্রথমে যেটা করবে যে প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করে, মানে নিজস্ব নর্মাল কথাবার্তা, হ্যাঁ, কনভারসেশন। দ্য এক্সামিনার উইল আস্ক ইউ জেনারেল কোয়েশ্চেন্স অ্যাবাউট yourself and a range of familiar topics such as home, family, work, studies and interest. This part lasts between 4 to 5 minutes. 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যে আপনি কোথায় করেন, কি কাজ করছেন বা সেই সব সময় আপনি যেটা করবেন, মানে যা চাচ্ছে আপনি সেটা উত্তর দিবেন। একটা জিনিস বলা হয়, একটা টিপস হচ্ছে যে আপনি ইয়ে করবেন না, মানে থেমে যাবেন না, এবং আপনি চেষ্টা করবেন কথা বলার। হ্যাঁ, আপনি কথা বলার চেষ্টা করবেন, যে একটা কিছু জিজ্ঞেস করলো শুধু একটা শব্দ দিয়ে আপনি উত্তর দিবেন না। ঠিক আছে? যদি বলে হোয়াট ইজ ইউর হবি, আপনি বললেন যে রিডিং বুকস, বলে আপনি থেমে গেলেন। হ্যাঁ, একটা মিনিট, আমি জাস্ট ফোনটা নিচ্ছি, নিয়ে আমি ওকে স্যার, কোনো সমস্যা নেই। এটা আপনার প্রথমে আপনার ইয়েলি কথাবার্তা বললো। আপনি যেটা করবেন যে আপনাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর হবি, আপনি বললেন যে প্লেইং ক্রিকেট অথবা রিডিং বুক। বলার পর ওই জায়গাটা আপনি থেমে যাবেন না, মনে করেন উনি বলে উনি চুপ হয়ে আছে, আর কিছু বলছে না, ইট মিনস যে উনি চাচ্ছে আপনি কথা বলেন, এই ইঙ্গিতটা বুঝতে হবে। তখন বলবেন যে আই এম প্লেইং ক্রিকেট, আই মিন ফ্রম মাই চাইল্ডহুড, বেসিক্যালি আই প্লে near my, I mean, locality. I don't play in the national, I mean I don't play it like, professionally. This is just my passion, right? I play with my friends here in my locality. এভাবে আপনি বলবেন। আপনি যখন আপনাকে থামাবে আপনি থেমে যাবেন, তার আগ পর্যন্ত আপনি কথা বলবেন। বিকজ এটা প্রমাণ করে যে আপনি কথা এক্সটেন্ড করতে পারেন, মানে আপনার কথা কনভারসেশনটা চালিয়ে যেতে পারেন। প্রথমে একটু কথাবার্তা বললো, এরপর সেকেন্ড পার্টে আপনাকে একটা কার্ড দিবে। ঠিক আছে? একটা কার্ড দিবে আপনাকে, কার্ডের মধ্যে একটা টপিক লেখা থাকবে। ইউ উইল বি গিভেন আ কার্ড হুইচ আস্ক ইউ টু টক অ্যাবাউট এ পার্টিকুলার টপিক। একটা টপিক দেয়া থাকবে। ইউ উইল হ্যাভ 1 মিনিট টু প্রিপেয়ার বিফোর স্পিকিং আপ ফর আপ টু 2 মিনিটস। আপনাকে 1 মিনিটে একটা প্রিপারেশন সময় দেয়া হবে। এটা কাগজ কলম দেয়া হবে যে আপনি পয়েন্টগুলো লিখতে পারেন চাইলে। তো যেটা হয় যে আসলে সময় সেরকম পাওয়া যায় না, মানে তার 1টা মিনিট চলে যায় তো দেখতে দেখতে। চাইলে আপনি 2-1টা পয়েন্ট লিখে ফেলতে পারেন। এরপর আবার কাগজ কলম নিয়ে নিবে আপনার কাছ থেকে, নেয়ার পর এখন বলবে যে বলেন।
and আপনাকে 2 মিনিট কথা বলতে হবে। The examiner will then ask 1 or 2 questions on the same topic. যেমন ধরুন একটা টপিক দেয়া থাকলো আপনার ওখানে যে in most of the countries people have to retire from their work after a certain period of certain age. ঠিক আছে? Do you support it? Do you think it's a good idea, or they should be allowed to work until they resign themselves, or as long as they have physical strength? অধিকাংশ দেশই একটা পার্টিকুলার বয়স পর্যন্ত মানুষ কাজ করতে পারে, যেমন হতে পারে 60 ইয়ার্স। অনেকে আছে 60 ইয়ার্স পরেও তার যথেষ্ট স্ট্রং থাকে, কিন্তু তাকে রিটায়ার করতে হয়। এই আইডিয়াটা আপনি পছন্দ করেন কিনা, এটাকে আপনি সাপোর্ট করেন নাকি মানে এই জাতীয় একটা পয়েন্ট, এনিথিং, ইট কুড বি এনিথিং, ঠিক আছে, থাকতে পারে। এখন যেহেতু ইন্টারনেট টেকনোলজি এগুলো নিয়ে কিছু আসতে পারে, এখানে আপনাকে 2 মিনিট কথা বলবেন, ওরা আপনাকে বাধা দিবে না। যখনই সময় শেষ করবে, ওকে থ্যাংক ইউ সো মাচ বলে আপনাকে থামাবে। এই যে শেষ করলে তখন ওইটা রিলেটেড আপনি যেগুলো বলছেন না, উনি কিন্তু খেয়াল করবে কি বলছেন, তখন সেই রিলেটেড 2-1টা প্রশ্ন তারা করতে পারে, যেটা বলছে যে এক্সামিনার উইল দেন আস্ক 1 or 2 কোয়েশ্চেনস অন দ্য সেম টপিক। এরপর আসবে থার্ড পার্টটা, হুইচ ইজ লিটল কমপ্লেক্স। ধীরে ধীরে শুরু করলো, কিন্তু খেয়াল করেছেন প্রথমে জেনারেল কথাবার্তা আপনার সম্পর্কে একটু ফ্যামিলিয়ারাইজ করলো সিচুয়েশনটার সাথে, রাইট? এবং তারপরে এখন আপনাকে একটা কাইন্ড অফ ছোটখাটো স্পিচ দিলেন আপনি 2 মিনিটে। এরপর এটা নিয়ে ডিটেল এবং ক্রিটিক্যাল ডিসকাশন হবে, ডিটেল এবং ক্রিটিক্যাল ডিসকাশন হবে। You will be asked further questions about the topics in part 2. ওই টপিকটার উপরই কিন্তু এক্সটেনশন হবে, হ্যাঁ। This will give you the opportunity to discuss more abstract ideas and issues. This part of the test lasts between 4 to 5 minutes. ঠিক আছে? তাহলে প্রথমে দেখা গেল 4-5 মিনিট, ধরেন 5 মিনিট, তারপর 2 মিনিট, তাহলে 5 আর 2 এর 7, আর এখানে 5 মিনিট, 12 মিনিট। এই 12-14 মিনিট 15 মিনিটের মধ্যে পুরা সেশনটা শেষ হয়। বুঝতে পারছেন মোটামুটি? জি স্যার। এরপরে যে আরেকটু ডিটেল বলেছি আমি এখানে, যে পার্ট 1 মানে ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ। In this part, the examiner introduces him or herself and checks the test taker's identity, যেটা বললাম পাসপোর্ট। উনি প্রথমে নিজের পরিচয় দিবে, দিস ইজ মি, নিজের নাম বলবে, আই এম অ্যান IELTS এক্সামিনার, এরকম বলবে আর কি, হ্যাঁ। ওনার একটা আইডেন্টিটি বলবে, তারপরে আপনার পাসপোর্ট মানে আইডেন্টিটি মানে পাসপোর্ট চেক করবে। Then they then ask the test takers general questions on some familiar topic such as home, family, work, studies, and interest. To ensure consistency, questions are taken from a script. ঠিক আছে, উনি ওনার হাতে লেখা থাকবে প্রশ্নগুলো, ঠিক আছে, সেই অনুযায়ী করবে। যেমন আমারটা একটা আইএলসে, লাস্ট আইএলসে এক্সামে আমার ব্যাপারে, they started with my school. What was your first school? Where was it school? Did you like the school? Why you liked it? What really attracted you to that school? Was it close to your house? How did you go to your school? How many years you studied there? Do you still visit that school? এই জাতীয় কথাবার্তা। হয়তো স্কুল হতে পারে, হয়তো আপনার খেলা হতে পারে, হয়তো বই পড়া হতে পারে, হয়তো বা এনিথিং, আপনার ইউজ অফ সেলফোন, মানে এমন কোনো কঠিন বিষয় না যার জন্য আপনার মানে স্পেশালাইজড নলেজ লাগবে, দরকার নেই, যে কেউ বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে এরকম। নাম্বার 2, লং টার্ম। এখানে 3 থেকে 4 মিনিট হবে, ইনক্লুডিং দ্য প্রিপারেশন টাইম। Part 2 is the individual long term. The examiner gives the test takers a task card, which asks the test takers to talk about a particular topic and instructs the test takers to explain one aspect of the topic. Test takers are given 1 minute to prepare their talk and are given a pencil and paper to make notes. The examiner asks the test takers to talk for 1 to 2 minutes, stops the test takers after 2 minutes, and asks 1 or 2 questions on the same topic. Using the points on the task card effectively and making notes during the preparation time will help the test takers think of appropriate things to say, structure their talk, and keep talking for 2 minutes. এখানে ওরা খেয়াল করবে যে আপনি একটানা 2 মিনিট কথা বলতে পারেন কিনা, কথা বলতে গিয়ে আপনি থেমে যান কিনা, আপনি কি শব্দ খুঁজে বেড়াচ্ছেন, শব্দ যেগুলো ব্যবহার করছেন ভোকাবুলারি এগুলো সঠিক আপনি ওয়ার্ড ইউজ করছেন কিনা, সঠিক লাইক ফর্ম ইউজ করছেন কিনা, ওরা জাস্ট ওগুলো খেয়াল করবে। ওরা কিচ্ছু বলবে না, কিন্তু আপনাকে থামাবে না। যদি আপনি বলেই যান একটা পর্যায়ে আপনি থামিয়ে দিবে। আর যদি কেউ যদি এমন হয় যে না সে বলতেই পারলো না 2 মিনিট, হতে পারে থেমে গেল, সেটা ওরা খেয়াল করবে, একটু পরে তার নাম্বারটা সার্টেনলি অনেক কমে যাবে। তো
এখানে কিছু আর কোনো কোয়েশ্চেন আছে? হুম, না। আচ্ছা। এখন আমি একটা কাজ করতে চাই, আমাদের তো সময় আছে এখন। মোটামুটি ভাবে ফরম্যাটটা আপনি বুঝতে পেরেছেন যে কি হবে? জি আমাকে একটু বলেন তো যে কি মনে হয় আপনার কাছে কি হবে শুরু থেকে? আপনি ধরেন গেলেন, আপনি হ্যালো, হাই, গুড মর্নিং বললেন, তারপরে বসলেন। এটা আসলে ডিপেন্ড করে এক্সামিনের উপরে। আমি একবার দিয়েছিলাম, সেখানে আমেরিকান একটা ছেলে ছিল। হ্যাঁ, ছেলে বলছি কারণ ইয়াং, হ্যাঁ, মোহাম্মদ তো হয়তো ইয়াং হবে। সে ছিল এক্সামিনার। তো ও কি করেছে, আমি বাইরে বসেছিলাম, হি কেম আউটসাইড, বাইরে এসে আমাকে নিয়ে ওর সাথে নিয়ে গেল রুমে, হুইচ ইজ ভেরি আনইউজুয়াল। এটা সাধারণত হয় না। আপনি হয়তো রুমে ঢুকবেন, কিন্তু ও এটা করেছে আউট অফ কার্টিস। হ্যাঁ, তো আপনি গেলেন, তারপর আপনি বসলেন, তারপরে কি হবে? স্যার, সে আমার কাছে আইডেন্টিটি, পাসপোর্ট এগুলো দেখতে চাইবে। না, পাসপোর্ট, শুধু পাসপোর্ট, আইডেন্টিটি বলতে শুধু পাসপোর্ট, আর কিছু না। Then আমি তাকে পাসপোর্টটা দিব, শো করবো। তারপর হয়তো আমাকে সেটার নামটা জিজ্ঞেস করবে। আহ, নাম বলবো। নাম বলার পরে মানে স্যার আমি কি ব্যাপারটাকে মানে ওরকম বলবো যেমন আমি একটা ক্যান্ডিডেট এখন সামনে আছি। বুঝিনি, আবার বলেন কি করবেন? স্যার, মানে ব্যাপারটা কি এভাবে গুছাবো বলবো যেমন আমি একটা ক্যান্ডিডেট এরকম ইমাজিন করে যে সামনে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, আমার আপনি জাস্ট আমাকে একটু আইডিয়া দেন যে আপনি আমার কথা বুঝেছেন কিনা। জি জি স্যার। করার পর সামনে আমাকে সবগুলোতে কিছু জিজ্ঞাসা করবে, why to work, where is your home, where to study, uh, do you miss a school, college, what is the memorable moment in your school life or college life, which এগুলো আর কি জিজ্ঞেস করবে। দেন তো রাউন্ডটা শেষ হবে। তারপর সে আমার ট্রিপে যাওয়ার আগে কয়েকটা কার্ড দিবে। কার্ডের মধ্যে কিছু কোশ্চেন থাকবে। কোশ্চেনটা আর অ্যান্সার আমি দিব। এটা আমি কথা বলার জন্য আমাকে সময় দিবে এবং থাকবে সে আমাকে 1 মিনিট দিবে গুছায় কথা বলার জন্য, কিছু নোটস আমাকে প্রিপেয়ার করার জন্য। দেন আমি নোটস গুলো প্রিপেয়ার করার পরে এটা সেটার এটা উপর। এটা আপনি এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এরকম নোট জি কার্ড ওখানে থাকবে। দেখেন, একটা আছে ডিসক্রাইব আ বিউটিফুল প্লেস টু ভিজিট ইন ইওর কান্ট্রি। আচ্ছা, সেটা কি বলবেন আপনি? ইউ শুড সে হোয়ার ইট ইজ, হাউ টু গেট দেয়ার, হোয়াট what there is to do when you are there, and explain why you recommend this place. আপনি একটা জায়গা ভিজিট করার কথা বলবেন, আপনার আমাদের দেশে বাংলাদেশ, আপনি বললেন যে সুন্দরবনস। বেটার হয় আপনি কোথাও গিয়েছেন এরকম জায়গা বলাটা, যেন আপনি কনফিডেন্টলি বলতে পারেন। লাইক কক্সেস বাজার আপনি বললেন, রাইট? সাপোজ আপনি কক্সবাজার গিয়েছেন, ইউজুয়ালি সবাই গিয়েছে, তাহলে আপনি ইটস এ বিউটিফুল প্লেস, আপনি বলবেন যে ওয়ার ইট ইজ, বলবেন যে ইট ইজ দ্য সাউদার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, হ্যাঁ, হুইচ ইজ লাইক কত আমার মনে হয় 10 hours ড্রাইভ ফ্রম ঢাকা সিটি, তাই না? তারপর হাউ টু গেট দেয়ার, ইউ ক্যান গো দেয়ার বাই বাস অর বাই ট্রেন অর বাই এয়ার as well, right? By তারপরে বলেন what are there to do when you are there. You can do a lot of activities. You can just swim in the sea. You can have a ride on the sea beach. এখানে আপনি একটু যোগ করবেন, because Cox's Bazar has the longest natural sea beach in the world, which is 716 kilometer, তাই না? তারপরে আপনি আপনি কেন এই জায়গাটা যেতে বলছেন, আপনি বলবো যে খুব সুন্দর, এভরিবডি শুড গো, সানরাইজ এন্ড সানসেট, এবং অনেক কিছু। তাহলে এই যে বিষয়টা, পারতপক্ষে এরকম হলে আপনার জানা বিষয় নিয়ে কথা বলবেন, আপনার জানা মুভি, আপনার দেখা মুভি, আপনার নিজস্ব পড়া বই, আপনার নিজস্ব জায়গা যদি একেবারে না থাকে, তখন আপনি বানাবেন। বিকজ বানাতে গেলে ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এখানে একটা ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে, তাই না? জি স্যার। আচ্ছা, 2 নম্বরটা দেখেন, describe something you don't have now but would really like to own in the future. কোন একটা জিনিস আপনার এখন নাই, কিন্তু আপনি ভবিষ্যতে এটা চান, ভবিষ্যতে চান যে এই জিনিসটা আপনার হোক। ইউ শুড সে হোয়াট দিস থিং ইজ, জিনিসটা কি। হাউ লং ইউ হ্যাভ ওয়ান্টেড টু ওন ইট, কতদিন ধরে আপনি এটা চাচ্ছেন, রাইট? এন্ড ওয়্যার ইউ ফার্স্ট স ইট, কবে আপনি দেখলেন যে আপনার ভালো লাগা তৈরি হলো। এন্ড এক্সপ্লেন ওয়াই ইউ উড লাইক টু ওন ইট, কেন আপনি এটা চান। আপনি এখন বলেন, মনে করেন এটা আপনার প্রশ্ন আসতো, আপনি কি বলবেন?
কি চান আপনি ফিউচারে? Sir, there are two types of things that might I want to own, the physical things or the material things. No, 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 In wait, 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 wait. Wahid, be careful, please. আমি আপনাকে এখানে একটু সাবধান করে দিচ্ছি। এই জাতীয় জটিল আনসার দিবেন না। IELTS doesn't like, difficult question answers, এবং IELTS doesn't want your honest answer. আপনি তো একদম মন থেকে এগুলো বলছেন, এত মন থেকে বলতে হবে না, এত জটিল করা যাবে না। ইউ নিড টু অ্যান্সার টু দ্য পয়েন্ট। আপনি এত মেন্টাল বা অ্যাবস্ট্রাক্ট বিষয়ে যাওয়া যাবে না যে আমি হ্যাপিনেস চাই, এটা চাই, শান্তি চাই, ওসব না। আপনি একদম ফিজিক্যাল বিষয়ে যান যে আই ওয়ান্ট টু হ্যাভ এ কার, আই ওয়ান্ট টু হ্যাভ এ হাউস অফ মাই ওন। sir, definitely. ঠিক আছে? কমপ্লিকেটেড Yes, sir. করলে অনেক How? আমি লিসেন, আমি বলি, আমি বলছি না যে দ্যাটস এ রং অ্যান্সার, কিন্তু কমপ্লিকেটেড করলে ডিফিকাল্ট আছে। কারণ আপনি দেখা যাবে যখন শব্দ খুঁজে পাবেন না, আপনি হয়তো না, আপনাকে যাই করবে আপনি মাথার মধ্যে নিয়ে যান দিস ইজ এ প্রফিসিয়েন্সি টেস্ট। এটা আপনার পার্সোনালিটি টেস্ট না, যে আপনার মানসিকতা চেক করবে বা আপনার সাইকোলজিক্যাল টেস্ট না। ইটস এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যে আপনি ইংরেজি কিভাবে ব্যবহার করতে পারেন। আপনি সেই কথাগুলোই বলবেন, সেই ধরনের টপিক নিবেন যেটা সহজ এবং যেটা আপনি সুন্দর করে এক্সপ্লেইন করতে পারেন। আপনি নর্মাল কথাবার্তা বলেন যে আমি একটা দামি কার চাই, স্পোর্টস কার চাই ফর এক্সাম্পল, আমি একটা ভালো বাড়ি চাই। ওয়াই? বিকজ আমি আমার একজন বাড়ি দেখেছিলাম, একটা জাস্ট বলে দিবেন একটা বাড়ি দেখছেন খুব সুন্দর ছিল, এরকম একটা বাড়ি আমি চাই, একটা ডুপ্লেক্স বাড়ি, এরকম থাকবে, বারান্দা থাকবে, এটা হবে, সেটা থাকবে, আমার একটা ইয়ে থাকবে, লিভিং রুম থাকবে, এই থাকবে, সেটা। এটা তো বলা সহজ। আপনি যদি বলেন যে ডিফিকাল্ট দুনিয়াতে, ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে আমি আমার ইমান নিয়ে বাঁচতে চাই, তারপর হচ্ছে আমি হ্যাপিনেস চাই, এই কথাগুলো বলা অনেক কঠিন না তুলনামূলকভাবে? এই জি স্যার, কঠিনটা, জি স্যার। আমরা কঠিনটায় যাব না। উনার কিচ্ছু আসা যায় না যে আপনার সামনে বসে থাকবে, কনসিডার হিম অর হার অ্যাজ এ মেশিন। উনি আপনার ইমোশন নিয়ে ওখানে ইয়ে করবে না, সে জাস্ট আপনার কথা শুনবে এবং ওটা রেকর্ড হবে। রেকর্ড হওয়ার পরে উনি নাম্বার দিবে, হয়তো আর একজনও ওটা শুনবে, শোনার পর তার একটা নাম্বার দিবে। ওরা দেখবে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কেমন, আপনি কি বলেছেন দ্যাট ডাজন্ট ম্যাটার। জি স্যার, আচ্ছা, বুঝতে এখন আপনি পেরেছি। আমাকে একটা ফিজিক্যাল বিষয়ে বলেন, যে আপনি আপনি চান একটা প্রপার্টি বা একটা কিছু এরকম বলেন। From my childhood, I wish to have a car হ্যাঁ, for my family purpose use. The car is the thing that I wish to have from childhood. Um, when I saw it in cousin's place, my uncle have bought a car. That was the time, that was my childish want, that I want a car for my future, my family, and for the betterment of my coming future. ওকে। এরকম যেহেতু কারটা মনে করেন যে একটু নরমাল ব্যাপার, কার তো এমন কোনো কঠিন কিছু না, এখন তো কার অনেকের আছে ঢাকা শহরে। আপনি সেখানে একটুখানি যোগ করলেন যে আমি একটু এক্সক্লুসিভ কার চাই, আমি একটা প্রাদো চাই, বা আমি একটা জিপ চাই ভালো, হ্যাঁ, সো আই ক্যান গো ইভেন ফর লং ড্রাইভ, আমি লং ড্রাইভে যেতে পারি, তারপর আমরা অনেকে বসতে পারি, আমার পুরো ফ্যামিলি ওখানে থাকতে পারে। হ্যাঁ, এভাবে একটু বললেন, এভাবে একটু গুছিয়ে ইয়ে করে বলুন। আপনি একটা বাড়ির কথা বলতে পারেন, ঠিক আছে? আপনার বাড়ির কথা বলতে পারেন। মনে করেন আপনার নিজস্ব বাড়ি আছে। আপনার এখন নিজস্ব বাড়ি আছে। বাট আপনি ওখানে বললেন যে আমাদের বাড়ি নাই। We are actually Hmm. living in a rented house. So my future plan to have a house on our own, a beautiful house, right? If it is not in Dhaka city, no problem. I'll go outside Dhaka, but I want a duplex house, like with big, corridors and spacious rooms. Because all of my life I have lived in small rooms. এগুলো বললে কোনো সমস্যা নাই। মনে করেন আপনার বড় বাড়ি আছে, কিন্তু আপনি এটা আপনার ঘটনাটা সাজায় বলবেন কেন আমি একটা বাড়ি চাচ্ছি। A house of জি my স্যার। own, a house of my own, where I can live with my family as well as my parents, my extended family, তাদেরকে নিয়ে আমি থাকতে পারি। এভাবে আপনি বললেন। তো আপনি বললেন যে বাড়ির সামনে একটা বাগান থাকবে, তারপর আমি এটা করব, সেটা করব, এইভাবে আপনি এক্সপ্লেইন করবেন। এমন কোন টপিক নিয়ে কথা বলতে যাবেন যে এটা তো আপনার ইচ্ছার মতো না, কিন্তু যদি মিলে যায়, যেটা একটু বেশি করে বলা যায়, লম্বা করে বলা যায়। হ্যাঁ, এই এখন আমি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যে আমি আপনাকে একটা ইয়ে পাঠিয়েছিলাম, মনে আছে? একটা লিংক জি পাঠিয়েছিলাম স্যার, না? আচ্ছা, জি স্যার, ওইটা কত মিনিট টোটাল? ৮ বা ১০, না ১০-১২ মিনিট মনে হয়। ওইটা আমি একটু জি দেখতে চাই। স্যার। ওইটা আমি একটু দেখতে চাই। আপনি দেখেছেন? স্যার, আমি প্রথম দিক দিয়ে প্লে করছিলাম। একটু দেখেন, কারণ কি অনেকগুলা হাজার হাজার আছে ইউটিউবে,
কিন্তু এটা একটা সুবিধাটা হচ্ছে এই মেয়েটা ইন্ডিয়ার, সো আমাদের সাথে কিছুটা মেলে তার কথাবার্তা এরকম। এখন মেয়েটা বলা হচ্ছে সে নাকি 9 পেয়েছিল, ঠিক আছে, এবং এটাই তার টেস্ট। দেখেন সে কিভাবে মেনটেন করছে জিনিসটা, ও কিভাবে কথা বলে, হ্যাঁ, এবং ও কিভাবে প্রশ্নের উত্তরগুলো দেয়। খুব বাড়াবাড়ি টাইপের ভালোও না, আবার খুব খারাপ না, মানে ও সে মাঝামাঝি ইয়ে করে, কারণ শি গট লাইক 9, তাই না? এখন উই আর নট 100% শিওর যেটা পেয়েছে কিনা, কিন্তু অফকোর্স শি গট এ গুড স্কোর, নো ডাউট অ্যাবাউট ইট। আসেন তো দেখি যে ও কিভাবে ইয়ে করে। প্রথম থেকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন লিখে রাখবেন, ঠিক আছে? আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন লিখে রাখবেন। ওকে স্যার। একটা কাগজ কলম নেন, আপনি একটা প্রশ্ন, আচ্ছা ওই এখানে এরকম করলো কেন, বা এক্সামিনার এটা বললো কেন, এটা না বলে তো এটা বলতে পারতো। হ্যাঁ, আমরা একটু ক্রিটিক্যালি অ্যানালাইজ করব ওর ইন্টারভিউ, মানে ওর এই টেস্টটা। জি স্যার। This is the speaking test of the International English Language Testing System taking place on Saturday, the 11th of March at Beacon Centre, centre number BN367. The candidate is Sabrine Valancheri and the candidate number is 0003400. The examiner is Carol Kennedy and the examiner number is 433. ও কিন্তু মেয়েটার কথাও বললো, আবার নিজেরও পরিচয় দিচ্ছে মহিলা, ঠিক আছে? আপনি ধরে রাখেন যে অলমোস্ট সেম হবে আপনার ক্ষেত্রে। 816. Good afternoon. What is your full name, please? My full name is Sabrine Valancheri. And what should I call you? You can call me Saba. May I see your identity? এখানে কিন্তু একটা ভুল করলো মেয়েটা, আমি মনে করি, এটা আমার কথা। এই এক্সামিনার কিন্তু ওকে বলেছিল গুড আফটারনুন, মেয়েটা কিচ্ছু বললো না, হাসলো। সেখানে আমি মনে করি যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, আপনাকে যখন বলবে গুড মর্নিং অথবা গুড আফটারনুন, আপনিও বলবেন গুড আফটারনুন, গুড মর্নিং, ঠিক আছে? জি স্যার। Application for Saba. Yes, here it is. Thank you. Now, in this first part, I'd like to ask you some questions about yourself. Let's talk about where you live. Where do you live in your country? I live in Hyderabad, which is the capital of Andhra Pradesh, in the southeast of India. It is a very big city. About 7 million people live there. And is it an একটু খেয়াল করেন, ওকে শুধু জিজ্ঞেস করছে তুমি কোথায় থাকো। আমরা কি বলি, আমরা সাধারণত শুধু নামটা বলি যে উই লিভ ইন ঢাকা। মেয়েটা কিন্তু তা করলো না, মেয়ে কিন্তু হায়দ্রাবাদ সাথে একটু যোগ করলো যে হায়দ্রাবাদ কোথায় অবস্থিত, শহরটা কেমন, কেন? বিকজ ওই মহিলা কিন্তু তাকে থামাই নাই, সুতরাং সে বলে দিল। এটা প্রমাণ করলো যে সে কন্টিনিউ, মানে সে এক্সটেন্ড করতে পারে, মেয়েটা আর একটু বেশি বলতে পারে। আপনি যদি মাথার মধ্যে রাখেন, আপনি শুধু ঢাকা বলবেন না, একটু ঢাকা সম্পর্কে জেনে যাবেন 2-4 লাইন। হ্যাঁ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইট ইজ অলমোস্ট এট দ্য সেন্টার অফ দ্য কান্ট্রি, ইট ইজ এ ভেরি পপুলেটেড সিটি, বলতে থাকবেন। যখন আপনি থামাবে, আপনি থেমে যাবেন। interesting place to live? Oh yes, very interesting place to live. Hyderabad has a very long history. So there are lots of ancient forts, mosques, and other monuments. There is a very beautiful lake, and there are also lots of wonderful markets. And we live in Hyderabad in the future. Yes, I think once I finish my studies here, I'll go back to Hyderabad. My husband is from Hyderabad too, so I think we'll stay there. Now let's talk about hobbies and interests. What hobbies and interests are popular in your country? People have many different pastimes in my country. I think the most popular these days are things like gardening and do-it-yourself, which is when people, well, usually men, make things for their home. I think women tend not to have too many hobbies. You can't really call shopping a hobby. I think in the past, women used to fill up the leisure time that they had with craft activities, but sewing and knitting aren't so common these days. I think reading is still very popular, especially now these days with the new e-readers. And which hobbies and interests do you enjoy? Well, like a lot of people, my work takes up a lot of my time. And at the weekend, I like to meet up with my friends or go out with my husband. So I don't really have much time for hobbies.
But I do read a lot, especially history and biography. Also, I love collecting art, so I go to a lot of art fairs. I really like colorful, abstract art, which really brighten up our homes. And what hobbies and interests did you have as a child? Gosh, that was a long time ago. Let me think. I used to collect games. I think I had about 20 or 25. They were silly things, really, but fun for a small child. I used to like painting and drawing. My parents were very supportive and they bought me a lot of oil paints, but I'm not really very talented. I also played the clarinet. I was in a junior orchestra. I remember once we played a concert and my reed broke during the first piece, and so I couldn't make any sound. And do you think parents should encourage their children to have a hobby or interest? Oh, yes, very much so. I think it is very important for children to have something other than school, television, and computers. Sometimes a hobby can turn into a very successful career, but even if it doesn't, it can help the child develop as a person as they learn about new things and meet new people who share the same hobby. Now let's move on to talk about the weather. Do you prefer hot weather or cold? I think I prefer cold weather. I know most people prefer hot weather, but it is always so hot in my country that it is such a nice change to feel the cold. Of course, in the cold, it's very easy to put on a hat and gloves to keep ourselves warm. Tell me about the weather in your country at different times of year. India is so big that there are many different climates. So I'll just talk about the weather in Hyderabad. Generally, we have a tropical wet and dry climate. That means that the summers, March to June, are hot, over 30 degrees, and very humid. Sometimes it can reach over 40, which is just unbearable. At the end of the summer, the monsoon comes, and it rains for about 3 months. After the rainy season, it's winter, which is quite short, just a couple of months. Which time of year did you enjoy most as a child? Well, I think like most children, I would say the summer, when we had the long school holiday. But I always preferred spring. There's something so lovely about when everything starts to grow again after the winter. You can almost smell it in the air. And has the weather changed much in your country in recent years? I don't think so, really. I know that in some countries, the climate has been changing because of global warming, but where I live, it seems to be the same. Just heat and rain. I have noticed something. In recent summers, when it's very hot, there have been many water shortages. I don't remember that happening when I was younger. Thank you. আচ্ছা, পার্ট 1টা কি মনে হলো? একটা একটা করে যাই আমরা। জি। কি মনে হলো পার্ট 1-এ? অনেক কথা জিজ্ঞেস করলো কিন্তু, তাই না? মনে হয় যে 4-5 মিনিট কিন্তু অনেক লম্বা সময়। হ্যাঁ, হবিজ নিয়ে কথা বললো। দেখেন প্রথমে কিন্তু ওর হবি জিজ্ঞেস করেনি, বলেছে যে কোন কোন হবিগুলো তোমার দেশে দেখা যায়। তারপর জিজ্ঞেস তোমার হবি কি? তারপর বলছে যে আচ্ছা তোমার কি মনে হয় যে একটা মানে বাবা মার উচিত বাচ্চাদের জন্য হবি থাকে, তাদেরকে এনকারেজ করা। মেয়েটা কিন্তু আবার লিঙ্ক করছে এভাবে যে হবিটাতে অনেক সময় ক্যারিয়ার ডেভেলপ হয়, হবি এই যে মোবাইল ফোন এবং ইয়ে থেকে আলাদা কিছু থাকা উচিত, তাই না? একটা পর্যায়ে ওয়েদার নিয়ে কথা বলছে। তো অনেকগুলো বেশ 3-4টা টপিক নিয়ে কিন্তু কথা বলা যায় 4 মিনিটের মধ্যে, তাই না? 4-5 মিনিটের মধ্যে। তো আপনাকে এইভাবে জিজ্ঞেস করবে কাছাকাছি বিষয়, যেমন আমি বললাম আমাকে জিজ্ঞেস করছিল স্কুল নিয়ে। হ্যাঁ, তোমার স্কুল কোথায় ছিল? যেটা বললাম স্কুল কোথায় ছিল, কত দূর ছিল, কিভাবে যেতে, কেন ভালো লাগতো স্কুল, কোন জিনিসটা ভালো লাগতো না, এটাই কথাবার্তা। ঠিক আছে, এখন ওরা সেকেন্ড পার্টটাতে যাচ্ছে। সেকেন্ড পার্টে কি করবে? ওকে একটা টাস্ক কার্ড দিবে। টাস্ক কার্ড দিবে। টাস্ক কার্ডের মধ্যে কি থাকবে? একটা টপিক থাকবে এবং 1 মিনিট সময় দিবে। 1 মিনিট সময় দিয়ে একটা জিনিস খেয়াল করেছেন, টাস্ক পার্ট 1-এ মানে এক্সামিনার কিন্তু কথা বলছে না বেশি। দেখছেন চুপ করে থাকে, হাসে। এর মানে ইঙ্গিতটা হচ্ছে এই যে ইউ নিড টু কন্টিনিউ টকিং। আপনি যদি ওর দিক তাকায় হাসেন তাহলে হবে না, কিন্তু মানে হাসতে হবে কিন্তু কথা বলতে হবে। ওরা তো আপনার কথার উপরে নাম্বার দিবে। ঠিক আছে, ও জাস্ট একটা ক্লু দিচ্ছে যে হোয়াট অ্যাবাউট ওয়েদার ইন ইওর কান্ট্রি। চুপ। ও দেখতেছে যে ওয়েদার, আপনি কোন ওয়েদারটা তোমার পছন্দ? চুপ, আপনি কথা বলতে হবে।
ও আরেকটা কোয়েশ্চেন করা মানে আপনাকে থামানো। Until she or he ask you the next question, you need to continue. এটা কিন্তু সহজ না। ও কি একটা মেয়ের, এই মেয়েটা আমার সবচেয়ে ভালো লেগেছে, ওর টেম্পারামেন্টটা, ও কিন্তু ঠান্ডা মাথায় হালকা একটা হাসি দিয়ে সুন্দর মতো বলে যাচ্ছে, মানে ও প্রমাণ করছে যে ও ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে, কোনো সমস্যা নাই। ব্যাপারটা তাই না, যে কোনো জি হেজিটেশন নাই, থেমে যাচ্ছে না, খুব যে কঠিন শব্দ ব্যবহার করছে তা কিন্তু না, নর্মাল শব্দ, কিন্তু যেটা দরকার সেটা মোটামুটি বলে গেছে, তাই না? দেখেন আমরা পার্ট 2 তে কি করে দেখি। Now I'm going to give you a topic and I'd like you to talk about it for 1 to 2 minutes. You'll have 1 minute to think about what you're going to say and you can make some notes if you wish. Do you understand? Yes. There's your paper পেপার and আর pencil. পেন্সিল দিচ্ছে, হ্যাঁ? And here's your topic. I'd like you to describe a gift or present that somebody gave you recently. কি দিল টপিকটা? Describe a gift or a present that somebody gave you recently. সাম্প্রতিককালে, অতি সম্প্রতি কেউ আপনাকে একটা গিফট দিয়েছে, সেটাকে এক্সপ্লেইন করতে হবে, ডিসক্রাইব করতে হবে। এখানে একটা কাহিনী আছে। ধরেন এই সেম টপিকটা আপনাকে বলা হলো, এখন রিসেন্টলি আপনাকে কেউ কিছু দেয় নাই। নাই। হ্যাঁ, এখন রিসেন্টলি যখনই বলবে, আমাদের মাথার মধ্যে আসে রিসেন্টলি বলতে 1 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে, এরকম কেউ দেয়নি কিছু, হয় নাই কোনোভাবে, কেউ কোনো গিফট পাননি আপনি, তখন আপনি কি করবেন? ওই যে আপনি তখন অ্যান্সার দিতে চাচ্ছিলেন না খুব অনেস্টলি, এত অনেস্ট হলে কিন্তু এখানে হবে না, জি স্যার। একদম বানায় ফেলতে হবে। আপনি বলতে পারেন যে আমার বাবা আমাকে এটা দিয়েছে, বা আমার বোন দিয়েছে, বা আমার বোন বিদেশে থাকে। থাকে না কেউ আসলে মনে করেন বিদেশে, ওরা দেখতে যাবে না যে আপনার ভাই বোন কে বিদেশে থাকে। অথবা জি আমার আমার মামা বিদেশে থাকে, আমার মামা আমাকে এটা পাঠিয়েছে, আমার মামা আমাকে একটা আইফোন পাঠিয়েছে ফর এক্সাম্পল। আইফোনটা কেমন, এইটা এইটা এই ফিচার আছে এটা, আমি তাকে চেয়েছিলাম বা এই সেই, মানে আপনি একটা ওইটা একটা বর্ণনা দিবেন এবং ওইটার সাথে রিলেটেড স্টোরিটা আগে বলবেন। জি স্যার। বুঝতে এই দেখেন এখানে কিন্তু দেয়া আছে, দেখেন করতে পারছেন? জি স্যার। পড়েন, এই দেখেন। You have 1 or 2 minutes to talk about this topic. Before you talk, you have 1 minute to think about what you are going to say. You can make some notes if you wish. Describe a gift or a present that someone gave you recently. You should say, কি বলবেন আপনি? What the occasion was, কি উপলক্ষে আপনাকে দিল, who gave it to you, আপনার উপলক্ষ ছিল আপনার বার্থডে, who gave it to you, my uncle, what it looked like, it's a cell phone, I mean that is it's an iPhone, and explain how you felt about receiving it. আপনার মামা আপনাকে বলে নাই যে ওয়াহিদ আমি ফোন পাঠাচ্ছি, আপনি হুট করে একদিন ফোন পেলেন, মনে করেন যে ফেডেক্স থেকে যে আপনার একটা পার্সেল আছে, আসেন এসে নিয়ে যান, অথবা বাসায় দিয়ে গেল, আপনি খুলে দেখলেন যে আমার মামা পাঠাইছে, তাহলে একটা অন্যরকম আনন্দের ব্যাপার না? সেটা আপনি এক্সপ্লেন করবেন যে আপনি কেমন কেমন লেগেছে এটা পেয়ে। Okay. Now you have 1 to 2 minutes for this, so don't worry if I stop you. I'll let you know when the time is up. Could you start speaking now, please? I'm going to talk about a present my husband gave me last year for my birthday. We had gone to Istanbul for a few days. My husband had always wanted to go there. Anyway, we had a few days holiday from work and we decided to fulfill my husband's dream. As I said earlier, I'm really interested in art. And so even though I had no real desire to go to Istanbul, I was totally captivated by all the beautiful buildings and the wonderful arts and crafts that were available there. The Blue Mosque was my favorite building.
From the outside, it looks just like a typical Ottoman mosque, but inside it is quite startling. The large windows with the light reflecting on the exquisite blue tiles made it just breathtaking. কি সুন্দর করে দেখেন ও এক্সপ্লেইন করতেছে, শব্দগুলো খেয়াল করে দেখেন। হ্যাঁ, এবং ওর ওই ইয়াটা মানে মসজিদটা, ওই মসটা কিভাবে এক্সপ্লেইন করছে, এখানে যে ভোকাবুলারি ইউজটা দেখেন। হ্যাঁ, এগুলোর কারণে ওর নাম্বারটা বেড়ে গেছে কিন্তু। I asked one of the guides about the tiles, and she told me that they were from Iznik and that they are still made today. When we left the Blue Mosque, we walked down a pedestrian lane full of shops, including some tile shops. In one of the shops, the owner told us that the tiles were made in Iznik. Anyway, one of the tiles really caught my eye. Actually, it sang to me. It was of fish, 4 big fish, and lots of little ones, all in different shades of green. I really, really wanted it. But when we asked the price, it was very high, something like $300 American. Obviously, I knew we could negotiate, but it seemed such a high price that we just left. The next night, we went out for my birthday meal. Just as we were finishing the dessert, the waiter came over and handed me the most beautifully wrapped gift. I knew at once, because it was very heavy, that it was the fish tile. That's why খেয়াল করে দেখেন, আমি বারবার বলি না যে এরা কিন্তু মেকানিক্যাল, এই যে এক্সামিনাররা, ও কিন্তু একটা দারুণ জিনিস এক্সপ্লেন করতে যাচ্ছিল, কিন্তু এতক্ষণ পরে এসে ওই গিফটটা ডিসকাস করতে যাচ্ছে। এর আগে বললো যে কিভাবে ও ইস্তাম্বুলে গেছে এবং সেখানে, হ্যাঁ সেখানেই করতে যাচ্ছে, যে ও টাইম শেষ সাথে সাথে কিন্তু থামিয়ে দিল, তাই না? মানে এক্সপ্লেন করতে কিন্তু দিল না, শেষ করতে দিল না। এটি হচ্ছে ওনার কাজ, এক্সামিনারের কাজ। ওই যতটুকু বলেছে ওইটুকু তারা অ্যানালাইজ করবে যে সেটা ঠিক আছে কিনা। উনি মনে হয় ওই যে গিফট হিসেবে ওই ইস্তাম্বুল নিয়ে যাওয়ার এটাই বলতেছিল, যে সারপ্রাইজ দিয়েছে যে ইস্তাম্বুল নিয়ে গিয়ে। হ্যাঁ সারপ্রাইজ, ও তো আসলে এখানে বলেছে যে এই গিফট, এখানে যে নিয়ে যাওয়াটা, ট্যুরটা, এটাও তো একটা গিফট। জি স্যার, বস্তু হতে হবে তা তো না। হ্যাঁ, এবং সারপ্রাইজ, এবং যেহেতু সে আর্ট পছন্দ করে, তার হাজবেন্ড জানে যে সে আর্ট পছন্দ করে, এবং ইস্তাম্বুল, তারপরে প্যারিস, এগুলো তো সিটিজ অফ আর্ট অ্যাকচুয়ালি। জি স্যার, এক ধরনের, ইস্তাম্বুল হয়তো ইসলামিক হেরিটেজ এন্ড কালচার, প্যারিস হইতেছে ওয়েস্টার্ন, কিন্তু তারপরে গ্রিস, এই শহরগুলোই তো আপনার কি বলে যে সিটিজ অফ আর্ট এন্ড কালচার, তাই না? তো এই জন্য ওয়াইফকে ওখানে নিয়ে গেছে, এটাই তার জন্য গিফট। কিন্তু ও যে সুন্দর করে ব্যাখ্যা করলো, বিশেষ করে মসজিদটা মানে এক্সপ্লেইন করলো, ডিসক্রাইব করলো, যে অ্যাজ ইফ ইউ ক্যান সি অন ইউর আইজ, আমরা না গিয়েও দেখতে পাচ্ছি যে ব্লু মসটা কেমন, ওটার বাইরে কেমন, ভিতর কেমন, এই জিনিসগুলো তারা চায়। এখন আমরা থার্ড পার্টে যাব। থার্ড পার্টটা যেন কি মনে আছে? জি স্যার, তারা ওই যে কিছু কোশ্চেন করবে এই টপিকের উপর। টপিকটা কি কন্টিনিউ করে এখন ধরেন ওই যে গিফট কথা কি ছিল, টপিকটা কি ছিল, গিফট। এখন হয়তো গিফট রিলেটেড বিষয়গুলোতে আরেকটু গভীরে আলোচনা হবে। এটা হবে হচ্ছে কনভারসেশন, এটা হবে কনভারসেশন। হ্যাঁ, প্রথম পার্টটা কি ছিল? প্রথম পার্টটা ছিল এক ধরনের ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আপনি কি করেন, কোথায় থাকেন, ঠিক আছে, সামান্য কথাবার্তা, কোন দেশ থেকে আসছেন, সে দেশের ওয়েদার কেমন, সে দেশের মানুষজন কেমন, এটা আপনাকে ভালো লাগে কি লাগে না, একটা ছোটখাটো ইন্ট্রোডাকশন। এরপরে কি ছিল? স্পিচ, ইন্ডিভিজুয়াল স্পিচ, আপনার একার বক্তব্য। এক্সামিনার কিন্তু চুপ, কোনো কথা নাই। আর ফাইনালি এখন হবে একটা মানে একটা ডায়ালগ, কনভারসেশন, এটা। এবং দেখেন কিভাবে ওরা গভীরে যায় এই বিষয়টা থেকে, কিভাবে আইএলটিএস এক্সামিনার দে গো ডিপ ইনটু দ্য সাবজেক্ট, দ্য টপিক। Presents. Well, he's good at remembering my birthday and our anniversary, so he does usually buy me something nice then, but he doesn't just buy a present out of the blue. Thank you. Could I have the booklet, the pencil, and the paper back, please? Thank you. ওই যে ওখানে একটা কথা, আমি যে স্লাইড দেখালাম, সেখানে মনে আছে যে আমি আপনাকে ওখানে একটা কথা লেখা ছিল যে সেকেন্ড পার্টের পরে একটা বা দুটো কোয়েশ্চেন করতে পারে, ওই কোয়েশ্চেনটা কিন্তু করলো। জি স্যার। তার মানে ব্যাপারটা খেয়াল করছেন যে এক্সামিনারে কিন্তু হাত পা বাঁধা, ওরা কিন্তু একেবারে যা নিয়ম ঠিক ওই অনুযায়ী কাজ করবে, বুঝতে পারছেন? এখন আমরা থার্ড পার্টে যাচ্ছি।
Now, you've been telling me about a present you received, and I'd like to ask you some more general questions related to this. So let's talk about attitudes to gifts. Can you tell me something about how people feel when they receive a homemade gift and when they receive a shop-bought gift? Well, I think as with everything, it depends on the person and the gift. When a grandchild makes something for their grandparents, like a bookmark or a clay pot that they've made at school, then obviously their grandparents will treasure it. For adults, I think it's a bit different. If people are going to give homemade gifts, then they need to be of really good quality. Why do you say that? Well, when children make things, it's the thought that counts. But when it's adults making things, it has to look like the present is a proper present, rather than something they've made just because it's cheaper. Of course, the thought still counts, and in many ways, our time now is more important or precious than money. So if somebody has spent a lot of time making a gift, it will mean a lot. But if someone has made some chutneys or pickles or some other type of food, then it has to be edible and taste nice as well. So what about shop-bought gifts? Most gifts these days are shop-bought, and there isn't really anything wrong with that. What is important, I think, with a shop-bought gift is that the person buying the gift should spend some time thinking about what the other person would really appreciate. It's no good a husband going into a perfume shop and buying the first perfume he likes. He needs to see what perfume his wife is wearing. That shows his wife that he's paying her attention. And do you think that children get more pleasure receiving gifts than adults do? Yes and no. Obviously, children love receiving gifts, but children do generally get a lot of gifts. Children these days are spoiled and they get too many gifts. So the more gifts they get, the less they value them. Adults, on the other hand, generally have the resources to buy things for themselves. So if they really want something, they can buy it. Of course, this then makes present buying for adults much more difficult. But of course, there are things that we like that we can't really afford, or we can afford them but can't justify their expense. What sort of things are you thinking of? For women, it might be perfume or a day at the spa or a new pair of party heels. For men, usually something to do with their hobbies or books or CDs. Do you think that more people get more pleasure giving or receiving gifts? This is a tricky one. Why? Well, I think most people get pleasure out of both. Of course, it depends. We may not get a lot of pleasure out of giving gifts to children who we know may not appreciate them. But if we have found the perfect gift for someone we love and we know it's going to make them happy, well, then this will really fill our hearts with joy. Similarly, if someone receives a gift of something that they don't really want, or they can sense that it has been bought out of haste, then this isn't really going to make them feel that good. But if it's something wonderful, then, well, of course, they're going to feel fantastic about it. Let's move on to talk about the commercial aspects of giving. How much do advertisements influence people when they buy gifts? In my opinion, probably not too much. I mean, most adverts are for things like cars and household products, which aren't really gifts. Although a lot of young people like to be given new phones and other gadgets. So if a parent isn't sure which model to get, then they could be influenced by advertising. And do you think that some festivals have become commercialized as a result of the emphasis on buying gifts? Oh, yes, definitely. Yes. In fact, I think it's much worse than that. It's not just the old festivals becoming commercialized, but so-called new ones being created just for the sake of present giving. Can you tell me more about that? Yes. Things like Valentine's Day and Mother's Day. These aren't Indian traditions, but suddenly we find we have to buy a present for our spouse on Valentine's Day. And while it is nice to recognize how important our mothers are, surely it should be something we do every day, not just once a year when we buy her some chocolates. Thank you very much, Sada. That is the end of the speaking test.
আমি একটা জিনিস বুঝি না এই ব্যাপারটাতে, সেটা হচ্ছে এই মেয়েটাকে একেবারে শুরু থেকে, হ্যালো হ্যালো হ্যালো, স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি তো শুনতে পাচ্ছি স্যার। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, মেয়েটা খুব ভালো স্কোর পেয়েছে, এখানে বলা হচ্ছে 9 পেয়েছে, হতে পারে, কিন্তু একটা জিনিস বুঝতাম না, ফ্রম দ্য ভেরি বিগিনিং এক্সামিনার ওকে বিভিন্ন ধরনের কার্টিসি মূলক গ্রিটিংস বলে যাচ্ছে, ও একটা রেসপন্ড করে না, যে যে থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলতে হবে, সেই যেমন লাস্টে একদম শেষেও বলো ওকে থ্যাংক ইউ জি স্যার। এন্ড অফ দ্য স্পিকিং সেশন, ও জাস্ট হেসে ও চলে আসলো। আমি এক্ষেত্রে বলবো যে আপনি অবশ্যই বলবেন ইউ আর ওয়েলকাম, মাই প্লেজার, বা মানে আপনি বলবেন, যখনই বলবে গুড মর্নিং বললো আপনিও গুড মর্নিং বলবেন, গুড মর্নিং ম্যাম ও গুড মর্নিং স্যার বলতে পারেন, কোনো সমস্যা না, এগুলো বলতে হবে। হ্যাঁ, যদিও এগুলোতে হয়তো নাম্বার ডিফার করে না, এটা কারণে নাম্বার চেঞ্জ হয় না, কিন্তু আপনি বলবেন ইটস কার্টিসি। হ্যাঁ, এখন আমাকে বলেন যে আমরা কি শিখলাম এখান থেকে? মানে স্যার, আপনি আমি আপনি প্রথম মোটামুটি দেখা হয়েছে নাকি আপনি আবার দেখতে চান বা এরকম? স্যার দেখা হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। জি বলেন। স্যার। স্যার, এখন আমি যে জিনিসটা বলবো এই স্পিকিং টেস্টের সম্পর্কে, সেটা হচ্ছে আমার নিজের রিয়ালাইজেশন। সেটা হচ্ছে যে প্রথম যে পার্টটা, সেই পার্টটার মধ্যে ইউজুয়ালি এক্সটেন্ড কোনো অংশ না লাগানোই বেটার। যতটুক আস্ক করতেছে ততটুক অ্যান্সার দেওয়াটাই খুবই ভালো। এবং একটু থামেন, সেটা হচ্ছে কি আপনি একটু চিন্তা করেন যে আমি আপনাকে এই প্রশ্নটা আমি করব, যে আমি আসছি এই হুম, পয়েন্ট, আপনি একটু নিজের উত্তর গুছান। আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনি কি বুঝলেন এই ইয়ে থেকে, কি বলে এই সরি সরি, আপনি এই ইয়ে থেকে কি বুঝলেন এই স্পিকিং থেকে, এটাকে আপনাকে অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, একেবারে প্রথম থেকে শুরু করে আমি আপনাকে একটু সময় দিচ্ছি, আপনি একটু চিন্তা করেন। স্যার, এটাকে আমি মানে এই যে টেস্টের মতো করে ইংরেজিতে বলবো? না না না, ইংরেজিতে না, আপনি আমাকে বুঝায় বলবেন। প্রথমে তো আমরা ফরম্যাটটা আলোচনা করেছি, তাই না? প্রথমে জি আমরা স্যার। এটা ফরম্যাট আলোচনা করেছি। এখন আপনার জাস্ট এ মিনিট, আমি আসলে একটা ইয়ে চাচ্ছি, ব্ল্যাক বোর্ড, সরি হোয়াইট বোর্ড, আপনি হোয়াইট বোর্ড দেখতে পান? জি স্যার, আসছে। ফাইন। এখন আপনি আমাকে রাইট, এবং এই যে টেক্সট, নো টেক্সট, রাইট। এখন আমরা এটাকে অ্যানালাইজ করব, যেটা আপনি দেখলেন আমরা দেখলাম। এখন আমাকে বলেন যে ফার্স্ট পার্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তাই না? ইন্ট্রোডাকশন, জি আপনার কি স্যার। মনে হলো, কি করতে হবে এবং কি করা যাবে না, কি মনে হলো আপনার কাছে? স্যার, ইন্ট্রোডাকশনে গিয়ে খুব সুন্দর করে প্রথমে বুঝতে হবে, দেন নিজের ইন্ট্রোডাকশন সম্পর্কে, নিজের পরিচয় সম্পর্কে, ইন্ট্রোডাক্টরি গ্রিটিং পার্ট। গ্রিটিংস থাকতে হবে, তাই না? আপনি গিয়ে গুড জি। মর্নিং এরকম বলুন, তারপর Identity showing identity when the examiners want, and বলেন। then the more important part is the name, the location you live. হ্যাঁ, কিন্তু আপনি একটা কথা বলছিলেন তখন আমাকে, যে বেশি কথা বলা যাবে না, এটা কেন বলছিলেন, কি কি মনে হচ্ছে আপনার? আচ্ছা, ওই যে প্রথম যেটা বলতেছিলাম যে ইন্ট্রোডাকশন পার্ট গুলোর মধ্যে যতটুকু কোশ্চেন আস্ক করা হচ্ছে ততটুকুর মধ্যেই সাধারণত দেখা গেছে যে অ্যান্সারটা দিলে হয়তো আমার কাছে মনে হইতেছে বেশি ভালো হইতেছে। কারণ ওইখানটায় সাধারণত সময়টা সময়টা মানে সময়টার একটা ব্যাপার থাকে, যে এটা একটা ম্যাটার, যে তারা আসলে এইখানে তো অনেক ডেসক্রিপটিভ কিছু আস্ক করতেছে না। এইজন্য নিজের পরিচয়, কোন এলাকা, লোকেশন, হ্যাঁ? এটা সম্পর্কে ২ টা ৩ টা কথা বাড়ান না নেওয়াই আমার কাছে মনে হয়েছে যে ভালো হবে। অ্যান্ড দেন রেডি হতে হবে যে সেকেন্ড পার্ট এর জন্য, যেখানে তারা আমাকে টপিক দিচ্ছে। আমি একমত না, কারণ অধিকাংশ টিউটররা যেটা বলেন, মনে করেন আপনাকে যেটা বললাম তখন, কেউ আপনাকে বললো হোয়ার ডু ইউ লিভ, আপনি বললেন ঢাকা,
ঢাকা বলার পরে যদি আপনার এক্সামিনার জিজ্ঞেস করে এর সাথে সাথে কোনো প্রশ্ন করে আপনি সেটা উত্তর দিবেন, কিন্তু যদি আপনি বললেন ঢাকা, ঢাকা বলার পর উনি চুপ করে আছে, উনি কিছু বলছে, তখন আপনি কি করবেন? তখন আমাকে তো বলতে হবে, কিছু এক্সটেন্ড পার্ট যুক্ত করতে হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, আই লিভ উইথ মাই ফ্যামিলি দেয়ার। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। আই এক্স্যাক্টলি লিভ ইন নারায়ণগঞ্জ। আপনাকে বেশি বলতে দিবে না, আপনাকে ওরা বেশি বলতে দিবে না, কিন্তু কিন্তু এখানে অধিকাংশ টিউটর এক্সপার্টরা বলছেন যে আপনাকে জিজ্ঞেস করলো ওয়াই ডু ইউ লিভ, আপনার এত ঢাকা নারায়ণগঞ্জ দরকার না, আপনি বলেন নারায়ণগঞ্জ, ওয়াই ডু ইউ লিভ, আই লিভ ইন নারায়ণগঞ্জ, বা থেমে গেলেন, উনিও থেমে আছেন, আপনিও থেমে আছেন 2-3 সেকেন্ড 4 সেকেন্ড, এতে ওনারা মনে করবে যে আপনি এর চেয়ে বেশি বলতে পারেন না। বুঝতে পারছি। আসলে না থামানো পর্যন্ত অ্যাকচুয়ালি বলে যাওয়াটাই ভালো। স্পিক আনটিল ইউ আর স্টপড, আপনাকে থামানো না পর্যন্ত আপনি বলে যাবেন স্পিক আনটিল ইউ আর স্টপড। ঠিক আছে, আপনি খুব হড়বড় করে কথা বলবেন না, নরমালি আপনার যে আই এম ক্যাপিটাল, দিস ইজ নেক্সট টু ঢাকা, this is next, it's a commercial area or industrial, Narayanganj is the industrial area located next to Dhaka. Second is smallest district in Bangladesh. এই জাস্ট 2-3টা আপনাকে বেশি দূর বলতে দিবেন, ওদের তো কাজ আছে তাই না, আপনাকে আমার কথা হচ্ছে আপনি শুরু করবেন যেন থামিয়ে দেয় আপনাকে, কিন্তু আপনি থেমে যাবেন না, কিন্তু যখন মাঝখানে আপনি সেন্টেন্সের মাঝখানে আছেন থেমে যাবেন, ওরা যদি অন্য প্রশ্ন করে আপনি কিন্তু সাথে সাথে থেমে যাবেন, আপনার মতো বলতে থাকবেন না, উনি কথা বলছে আপনি কথা বলছে, এটা কিন্তু কখনো করবেন না। ওকে, আর কি আছে, আর কি হতে পারে ইন্ট্রোডাকশন দেখে আর কি মনে হলো? তারা আমাকে ফেভারেবল কোন টপিক সম্পর্কে জিজ্ঞেস করতে পারছে, ফ্যামিলিয়ার টপিক, যে আপনি যেটা বললেন যে হবি, দ্য থিংস ইউ লাইক। আমার মনে হয় যে মানে মোটামুটি আমার মনে হয় যে মোটামুটি অ্যারাউন্ড 5 to 7 কোয়েশ্চেনস দে উইল আস্ক, তাই না? ইয়েস, মোটামুটি ভাবে এরকম মনে হয় না 4-5 মিনিটে কত কোয়েশ্চেন করতে পারে, 5-7টা ম্যাক্সিমাম, তাই না? যেমন এখানে জিজ্ঞেস করলো তোমার শহর মানে মানে সুন্দর কিনা, শহরটা মানে ইম্পর্টেন্ট কিনা, তারপর তোমার শহরে ওয়েদার কেমন, তাই না বিষয়টা? আর কি, আর কোনো আইডিয়া ইন্ট্রোডাকশন সম্পর্কে? স্যার এটাই তো, আর মোটামুটি ভাবে এটাই, তাই না? এরপরে তাহলে পার্ট 2 তে, এটা হচ্ছে পার্ট 1 তাই না, পার্ট 1 এটা পার্ট 1 এ আমি সবকিছু আপনাকে দেখাচ্ছি, চোখের সামনে রাখছি, এই হোয়াইট বোর্ড এটা কিন্তু দরকার ছিল না, আমার এটা রাখার উদ্দেশ্য আপনার তো সময় কম, আপনার জিনিসগুলো আমি চোখের সামনে রাখছি যেন একদম মাথার মধ্যে আপনার এই পুরো ফরম্যাট ঢুকে যায় যে এটাই হবে। আইএলটিএস এর একটা সুবিধা আছে কিন্তু, সেটা হচ্ছে এই যে ফরম্যাটটা আপনাকে বলে দিচ্ছে এরকমই কিন্তু হবে, এমন না যে আপনাকে একটা মানে সারপ্রাইজ থাকবে নতুন একটা কিছু, এক একজনের এক রকম, তা না, ফরম্যাটটা কিন্তু সেম সবার জন্য। বলা যায় যে কোয়েশ্চেন এক ধরনের আউট করে দেওয়া, বলা আছে যে কোয়েশ্চেন এটা হবে, শুধুমাত্র টপিক চেঞ্জ হবে, তাই না? আচ্ছা, পার্ট 2 তে কি আছে? স্যার পার্ট 2 তে টাস্ক কার্ড। এবং এটা কি, এটা দেখে কি মনে হলো? আপনাদের একটা দেখলেন মাত্র, দেখে কি মনে হচ্ছে? স্যার দেখে মনে হচ্ছে যে সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলাটা আমাদের জন্য নেটিভ, মানে আমরা তো নেটিভ স্পিকার না, আমাদের জন্য ইন্টারন্যাশনাল স্পিকারদের জন্য ভালো হবে। সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটা মাথার মধ্যে গুছায়, এতে সময়ও পাস হবে, দেখা গেছে যে আটকানো যাবে না, আটকাবে না, ফ্লুয়েন্সিটা ঠিক থাকবে। তাহলে কি বলবো আমি? স্পিক স্লোলি, তাই না? স্যার আরটা কি, আর কি বলবো? ওই এর ব্যাপারটা কি, ওই যে মানে টেক সাম নোটস, তাই না? জি স্যার। যে 1 মিনিট, কিন্তু 1 মিনিট সময় খুব কম, আবার কিন্তু 1 মিনিট একটা সময়ও বটে, 60 সেকেন্ডস, অনেক অনেক। তাই না? জি স্যার। টেক সাম, কোশ্চেন তো অল্প, 3টা কোশ্চেন 4টা কোশ্চেন থাকতেছে। আপনি কিন্তু মনে করবেন না যে না নোট নেওয়ার কি আছে, আমি তো জানি বলে দিব না, যদি জানা টপিকও হয় তাও একটু আপনি কি করবেন, নোট নেবেন। হ্যাঁ, নোট নেব। জি স্যার। স্যার ওই যে মেয়েটা যে নোট দেওয়ার পরে ফিরিয়ে দেওয়ার পরে যে থ্যাংক ইউ বলতেছিল, ওই সময় কিন্তু ওরকম কোনো রেসপন্স করে নাই আর কি। কিছু না, আমি খুব অবাক হলাম যে এক বড় থ্যাংক ইউ ওয়েলকাম কিচ্ছু বলে না, তো এটা উচিত না, এটা উচিত না, হয়তো এটার কারণে নাম্বার কমে না, কিন্তু আপনি বলবেন, বুঝতে পারছেন? জি স্যার।
তার তার ইংলিশ যথেষ্ট ভালো, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু এটা একটা ঘাটতি। কেউ তার 100%, ও তো আমাদের মতো ইন্ডিয়ান, সে তো ইংলিশ তার নেটিভ ল্যাঙ্গুয়েজ না, হ্যাঁ, কিন্তু যেটা বোঝা গেল যে মেয়েটা অলরেডি একটা ফরেন বা দ্যাট ইজ নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ছিল যখন এই টেস্টটা দেয়। সে হয়তো ইউকে অথবা অস্ট্রেলিয়া কোথাও হয়তো গেছে হাজবেন্ডের সাথে, অথবা গেছে, এখন তার আইএলটিএস দরকার আর একটা হয়তো অ্যাডমিশনের জন্য, হ্যাঁ, এই জন্য দিচ্ছে। কারণ হয়তো একটা জায়গাতে বলে যে আমি এই দেশে আছি, এখান থেকে ওখানে যাব, সো শি ইজ নট, হ্যাঁ, শি ওয়াজ ইন সাম আদার নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি, হ্যাঁ, হতে পারে ইউকে, বাট মহিলাকে দেখে আমার কাছে আমেরিকান মনে হয়েছে, আমেরিকা কানাডা হতে পারে। কারণ ইন্ডিয়ানরা তো প্রচুর এইসব দেশে পড়তে যায় বা ইয়ে করতে যায়, হ্যাঁ। তাহলে তারপরে স্পিক স্লোলি অ্যান্ড কনসিস্টেন্টলি, তাই না? খুব কনসিস্টেন্ট, ধীরে ধীরে আপনার যেন মানে কন্ট্রোল থাকে কি বলছেন আপনি। আর কি মনে হয়? কিছু পয়েন্ট চিন্তা করে বলেন, কি করা উচিত, কি করা উচিত না। মনে করেন আপনি নিজের জন্য কিছু পয়েন্টস লিখছেন, আমি আপনার হয়ে লিখে দিচ্ছি, এই আর কি। আর কি? স্যার কিছু এক্সপ্রেশন, যে মেয়েটা যেভাবে হাত ধীরে ধীরে নাড়া, এক্সপ্রেশন কি এরকম কিছু আনা যাবে কথা বলার সময়? যেটাকে বলে জেস্টার এন্ড পশ্চার, বা আপনার বডি মুভমেন্ট, হ্যাঁ, আপনার হাতের মুভমেন্ট, বডি মুভ, এটা তো নরমালি চলেই আসবে, হ্যাঁ। আপনি যেটা করবেন যে, মানে আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে পজিটিভ জেস্টার এন্ড পশ্চার, হ্যাঁ, পজিটিভ জেস্টার পশ্চার কিরকম? আপনি এমন ভাবে হাত নাড়ালেন যেটা অড লুকিং, সেটা করবেন না। আবার আপনি কি একদম টেনশন একদম স্টিফ হয়ে বসে থাকলেন, সেটা করবেন না। বা আপনি কি একটা হেলান দিয়ে বসলেন, এটা কিন্তু খুব বাজে হবে, হ্যাঁ, কারণ এটা একটা ভেরি ফর্মাল লাইক এনভায়রনমেন্ট, হ্যাঁ। মনে করেন আপনি অফিসে গেছেন বা আপনার স্যারের সামনে বসে আছেন, আপনি খুব নর্মাল থাকতে হবে, ভেরি নর্মাল। নর্মালি আপনার হাত উঁচু, হাত নাড়াচাড়া করে কোনো অসুবিধা নেই, কিন্তু মানে ওখানে গিয়ে কাপাকাপি করা যাবে না, আবার খুব শক্ত হয়ে বসা যাবে না, নর্মাল। আর একটু হাসি খুশি থাকার চেষ্টা করে, মেয়েটা একটা বড় বৈশিষ্ট্য, সে কিন্তু মানে স্মাইলিং ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমরা তো টেনশনে ইয়ে হয়ে যাই, পেল হয়ে যাই, কোনো দরকার নেই, টেনশনে কিছু নাই, আপনি যা পারবেন সেভাবে আপনি দিয়ে আসবেন। টেনশনে ভয় পেয়ে তো কোনো লাভ নাই, লাভ আছে কোন? আপনি আবার হো হো করে হাসবেনও না, অকারণে হাসবেন না, বাট একটু হাসি খুশি, হাসির খুব দাম, মানে একটা মৃদু হাসি যেটা, সে হাসির খুব দাম আছে কিন্তু, হ্যাঁ। তাতে আপনার বেশি নাম্বার দিবে না, কিন্তু এটা আপনার নিজের জন্য দরকার, নিজেকে তারপরে কি জেস্টার, পজিটিভ জেস্টার এন্ড পশ্চার থাকতে হবে। আর কি? তার মানে আরেকটা জিনিস হচ্ছে এক্সপ্লেইন দ্য টপিক, যেটা কোন এক্সপ্লেইন দ্য টপিক উইথ ডিটেলস, সাম ডিটেলসে চলে যাওয়ার চেষ্টা করেন, ঠিক আছে, যতটুকু সম্ভব ডিটেলস বলার চেষ্টা করুন। এই ডিটেলস যখন বলতে যাবেন, তখনই হবে যে আই মিন ইউজ অফ গুড ভোকাবুলারি, আপনার ভালো শব্দের ব্যবহার, সঠিক শব্দ, রিপিট না করা শব্দগুলা, ঠিক আছে, সিনোনিম ব্যবহার করা, রাইট, ইউজ অফ সিনোনিমস, এই জিনিসগুলো আপনার যেন ওর ভিতরে থাকে। যেমন মেয়েটা আমার নিজের যেটা ভালো লেগেছে, while she was describing the blue mosque in Istanbul, ও কিন্তু এক্সাইটেড এবং সাথে সাথে বলছে যে ভেতরটা একরকম বাইরে একরকম, আমি তো বুঝতেই পারিনি, ফ্রম আউটসাইড ইটস এ ভেরি নর্মাল অটোম্যান মস্ক, বাট ইনসাইড ইট ওয়াজ লাইক সামথিং ডিফারেন্ট, এটা ছিল, মার্বেল ছিল, এটা ছিল, এই যে বিষয়টা একটা হালকা ছোট্ট 2 মিনিটের মধ্যে আপনার কি বলবেন, কিন্তু যখন আপনি একটু গভীরে চলে গেলেন, ওখানে আপনি ইউজ অফ কালার্স, ইউজ অফ মার্বলস এগুলো করলেন, তখন কি হবে? তারা খুশি হবে যে না, সেটা এক্সপ্লেন করতে পারে। আইএলটিএস টেস্টটা কি? আইএলটিএস টেস্টটা মানে হচ্ছে এইটা, যে একজন মানুষ একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গিয়ে অন্যদের কথা যেরকম বুঝতে পারে, একইভাবে সে এক্সপ্লেন করে বোঝাতে পারে বিভিন্ন সিচুয়েশনে, সেটা ক্লাসে হোক, ক্লাসের বাইরে হোক, সোশ্যাল এনভায়রনমেন্টে হোক, ঠিক আছে। আবার যখন যদি পড়তে যায়, তাহলে পড়তে গিয়ে সে যেন ডিফিকাল্ট টেক্সট গুলো বুঝতে পারে, এই জন্য রিডিং টেস্ট, যেন সেই টিচারদের সাথে বা স্টুডেন্টদের সাথে, অন্য স্টুডেন্টদের সাথে কনভারসেশনটা চালাতে পারে, এই জন্য স্পিকিং, যেন এই যে লেকচার গুলো শুনে বুঝতে পারে, এই জন্য লিসেনিং, ঠিক আছে। আবার একইভাবে প্রচুর পেপার লিখতে হয়, বিশেষ করে আমেরিকান এডুকেশন সিস্টেমে প্রচুর অ্যাসাইনমেন্ট করতে হয়, তুলনামূলকভাবে অন্য দেশের চেয়ে বেশি, সেগুলো যেন আপনার সঠিকভাবে
গ্রামার এবং ফলো করে সঠিকভাবে লিখতে পারে, এই জন্য রাইটিং। এই 4টা টেস্টে আপনাকে যেন একটা ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্টে আপনি পড়ালেখা করতে পারেন, কাজ করতে পারেন এবং টিকে থাকতে পারেন। এটাই তো টেস্ট, তাই না? রাইট। সো এটা, এবং যখনই আপনি কেন ভোকাবুলারি তারা চায়, বিকজ যখন বাস্তব লাইফে, রিয়েল লাইফে আপনার যখন আমেরিকা অথবা কানাডা এরকম যাবেন, তারা তো আর বুঝে শুনে ওই 50 বা 200 বা 500 ওয়ার্ড নিয়ে আপনার সাথে কথা বলবে না, তাই না? প্রচুর নতুন নতুন শব্দ শুনবেন আপনি। যেমন আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, যখন আমেরিকাতে গেলাম, আমি যেহেতু সাউথে গিয়েছিলাম, মানে সাউথ আমেরিকা, ওটা সাউথ আমেরিকা না, আমেরিকার সাউথ অংশে জর্জিয়াতে ছিলাম। ওদের আবার নিজেদের এক ধরনের ডায়ালেক্ট আছে, মানে একটা তো স্ট্যান্ডার্ড ইংলিশ, কিন্তু ওদের স্পেশালি ব্ল্যাক পিপল যারা, উইথ ডিউ রেসপেক্ট, আমি কোনো ছোটভাবে কাউকে বলছি না, মানে যারা ব্ল্যাক কমিউনিটির, যারা কৃষ্ণাঙ্গ, যারা মানে হচ্ছে তারা আফ্রিকান আমেরিকান, ওদের আবার এক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। তো একদিন হচ্ছে আমি আমার কলিগ, আমরা একসাথে থাকতাম, আমরা গেছি হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপার্টমেন্টে ছিলাম, তো ইউনিভার্সিটি ভাড়া দিতে গেছি, প্রতি মাসে আমাদেরকে ভাড়া দিতে হতো মাসের শুরুতে। তো গেছি ওইখানে, যাওয়ার পরে দুটো আমেরিকান ছেলে, ওরা আমাদেরকে দেখে ওদের ভাষায় কথা বলতেছে, মানে ওই জর্জিয়ান যে ডায়ালেক্ট সেটাতে, ওইটা আমরা বুঝি না। আমরা তাকায় আছি কিছুক্ষণ হা করে দেখি, আমরা তো ইংলিশ বুঝি, আমরা আইএলটিএস টেস্ট পাস টাস করে গেছি, ঠিক আছে, ওটা বুঝি, কিন্তু ওদের তখন ওরা বুঝতে পারছে, ও আচ্ছা এরা তো মানে আমেরিকান না, এরা তো ওরা তখন না, সরি সরি বলে ওরা আবার ওদের তখন স্ট্যান্ডার্ড ইংলিশে আমাদের সাথে কথা বলছে। তো এই যে বিষয়গুলা ওখানে, এই কারণে ভোকাবুলারি আপনি যত ব্যবহার করবেন তত বেশি আপনি নাম্বার পাবেন। ঠিক আছে? জি। আর কিছু পার্ট 2 তে? না আচ্ছা, পার্ট 3 তে যেন কি ছিল বলেন? স্যার, এটা হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ দা কিউ কার্ড কোশ্চেনস। রাইট। সো আমি এটাকে বলতে পারবো যে এক ধরনের কনভারসেশন, এটা আর না, ইন্ডিভিজুয়াল না, তাই না? এটা একটা কনভারসেশন। তারপর আমি বলবো যে ক্রিটিক্যাল, কি বললেন? ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ দা টাস্ক কার্ড কোশ্চেন। অফ দা অফ দা টাস্ক কাট টপিক বলা যায়, তাই না? জি স্যার। মোটামুটি এটাই তো, যে যে টাস্ক কার্ডে যে টপিকটা ছিল সেটা একটা কি ক্রিটিক্যাল অথবা ডিপার অ্যানালিসিস, আরো গভীরভাবে এটা নিয়ে। যেমন ছিল গিফট, এখন জিজ্ঞেস করছে গিফট দিলে যে গিফট পায় তার কেমন লাগে, চলে গেল সাইকোলজিক্যাল বিষয়। জি স্যার। তুমি কি হ্যাঁ, গিফট, ওই যে ও কিন্তু এটা সুন্দর করে আবার ব্যাখ্যা করছে, ইট রিয়েলি ডিপেন্ডস অন দা ইউজ দা পারসন হু ইজ রিসিভিং অর গিভিং দা গিফট। রাইট, খুব সুন্দর করে বলছে না? তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু মেয়েটা জানতো না যে এই প্রশ্নটা আসবে, আপনিও জানেন না যে কি প্রশ্ন আসবে, কিন্তু ওখানে বসে ইনস্ট্যান্টলি এই যে চিন্তা করতে পারাটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের অধিকাংশ ক্ষেত্রে কি হয়, পরীক্ষা থেকে বের হয়ে এসে মনে হয় যে এটা তো বলা যেত, খুব সুন্দর হতো বললে, কিন্তু ওখানে বসে বলাটাই তো আসল ব্যাপার, তাই না? জি স্যার। মানে চোর পালালে বুদ্ধি বাড়ায় লাভ কি, বলে না, জি চোর স্যার। পালালে বুদ্ধি বাড়ে, তখন লাভ কি? কিন্তু ওর বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে কারণে এমন আহামরি কোনো স্পিচ না, মেয়েটার অ্যাকসেন্ট এমন কোন আহামরি ব্রিটিশ আমেরিকানদের মতো না, কিন্তু তারপরে কিন্তু ভালো স্কোর পেয়েছে, মানে 9 মিনস ফুল স্কোর, ফুল, জি তাই না? এর উপর তো হতে পারে না। তো এইটা, এই জন্য আমি এই ক্লিপটা আমি খুব পছন্দ করি। হাজার হাজার ক্লিপ আছে ইউটিউবে, এটা আমার কাছে খুব সারপ্রাইজিং যে সে কিভাবে 9 ম্যানেজ করলো এখানে, তাই না? জি স্যার। গতকালকে স্যার আমি একটা টেস্ট দেখতেছিলাম জার্মানি ছেলেটার, কিন্তু ও অলরেডি ইংলিশ অনেক ভালো পারে, ও 9 পেয়েছে, কিন্তু ওর এক্সেন্ট খুবই খুবই মানে নেটিভ স্পিকারদের মতো পুরো আমেরিকান। আজকের মেয়েটা কিন্তু নেটিভ অনেকটা ইন্ডিয়ান, কিন্তু ইন্ডিয়ানদের চেয়ে ভালো, ইন্ডিয়ানদের টিপিক্যাল ইন্ডিয়ান। আমি তো যেহেতু এদের সাথে কাজ করি অনেকদিন ধরে, আমি জানি, উইথ ডিউ রেসপেক্ট, তাদেরকে শ্রদ্ধা করেই বলছি, যারা হচ্ছে একদম টিপিক্যাল ইন্ডিয়ান ইংলিশে কথা বলে, ওটা তো মারাত্মক অবস্থা। ওই যে কামনা গোনা এই জাতীয়, আমাদের এখনকার ইয়াং ছেলেরা এগুলা শেখা শুরু করছে এদের কাছ থেকে। জি না স্যার। না, এই নাটা কোত্থেকে আসলো? না তো হিন্দি থেকে আসছে বা বাংলা থেকে আসছে। হ্যাঁ, একজন আরেকজন বলছে কামনা গো না, মানে অর্ধেক হিন্দি অর্ধেক ইংলিশ। এই জিনিসগুলা করা যাবে না। এটা আমি শুধু ওদের বলছি না, আমাদের মধ্যে অনেকের মধ্যে ঢুকে গেছে এটা।
জি স্যার, ওদের এটা নাকি একটা অ্যাকসেন্টে পরিণত হচ্ছে, যে ইন্ডিয়ান বলো, ঠিক আছে, ফাইন, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের জন্য ওদেরটা গ্রহণ মানে ওদেরটা আমরা ফলো করবো না। ওই যে অনেকে ভিডিও টিডিও বানায় ইন্ডিয়ান, অনেকে দেখা গেছে যে ওরা ওই যে ফানি ভিডিও টাইপের বানায়, আবার রিক্রিয়েটিং কিছু ভিডিও বানায়, ওরা এইসব ধরনের এইসব হচ্ছে। ওদের accentটা সারা দুনিয়াতে গ্রহণযোগ্য এই কারণে যে ব্রিটিশ আমেরিকানরা অস্ট্রেলিয়ানরা মনে করে ঠিক আছে, কনভারসেশন কমিউনিকেশন তো হচ্ছে, মানে ওরা কি বলে আমরা বুঝে নিতে পারি, ঠিক আছে, কিন্তু আপনি যখন ইংলিশ নিয়ে কাজ করতে যাবেন, দ্যাট ইজ নট অ্যান অ্যাকসেন্ট টু ফলো, আমরা ওটাকে ফলো করবো না, ওটা ফলো করার কিছু নাই, ওটা ভালো না সোজা বাংলায়, ঠিক আছে। জি আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করার। এখন যারা দুর্বল তারা কোনোভাবে কাজ চালাচ্ছে, কোনো প্রবলেম নাই তো, মানে কাজ চালানোর জন্য চলছে, জি স্যার। এটাকে ভালো চোখে দেখা হয় না কোথাওই, কোথাও এটাকে ভালো চোখে দেখা হয় না, কারণ এটা, আর ওরা একেবারে ওদের টোনটাই হচ্ছে হিন্দির মতো করে ইংরেজি বলে, জি স্যার। ঠিক আছে, মনে হয় যে হিন্দি বলছে, জাস্ট কিছু ইংলিশ ওয়ার্ড, দ্যাটস নট দ্য ওয়ে। হ্যাঁ, কারণ আপনি শুধু শুধু ইংলিশ না, যে কোনো ভাষায়, এখন আপনি আরবিতে কথা বলছেন, আপনি যদি বাংলার মতো করে আরবি বলেন, যেটা আমাদের দেশে এখানে অনেকে বলে, তো সেটা কি হইলো? না স্যার। ঠিক আছে, সুতরাং এই যে বিষয়গুলো, যেমন এখানে আরবিতে বলা হয় কাইফা হাল, কাইফা হাল মানে তুমি কেমন আছো, তোমার অবস্থা কি, আমরা যে বাংলায় বলি কি অবস্থা। একসময় আমি বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর অথবা এম্বাসির বড় অফিসার, বাংলাদেশের সরকারি অফিসার, সে জেদ্দাতে একটা প্রোগ্রামে একটা ভিডিওতে দেখলাম, সে বলছে কাইফা হালুকা, হোয়াট ইজ হালুকা, হালুকা বলে কিছু নাই তো, জি হালুকা। স্যার, অনেকেই অনেকেই বলে আমি কাইফা হালুকা। হচ্ছে যে আনফরচুনেটলি আমি মানে উইথ ডিউ রেসপেক্ট, শ্রদ্ধা রেখেই বলছি যে এখানে যারা চাকরি করে সৌদি আরবে বা দুবাই এরকম, আমাদের বাংলাদেশিরা অধিকাংশই শিক্ষিত না, অধিকাংশই অশিক্ষিত, এবং তারা ছোট জাতীয় কাজগুলো করে, কোনো কাজই ছোট না, সেটা অন্য জিনিস, কিন্তু আমি বলছি এই যে রাস্তা ঝাড়ু দেওয়া, বিল্ডিং এর কাজ করে, এগুলো তো এদের কাছ থেকে আপনি কি আশা করবেন, এটা তো অনেকে বাংলাই ভালো মতো বলতে পারে না, এদের অনেকে বাংলা ভালো মতো বলতে পারে না, তো ওদের জ্ঞান অনুযায়ী যা একটা শুনে শুনে ওটা চেঞ্জ করে ফেলে ওদের মতো করে, ঠিক আছে। সৌদিরা বা আরব আমিরাতের লোকজন জানে, কিন্তু ওরা অত আশা করে না, ওরা জানে যে এটা আমেল মানে ওয়ার্কার, ওর কাছ থেকে আমি কি আশা করি, বুঝতে পারছেন। তো শব্দটা হচ্ছে হাল, হয়ে যায় হালুকা, এই হালুকা চলতেছে, নাটকেও হয়তো ব্যবহার করা হচ্ছে হালুকা, হালুকা চলবে, বা বাংলাদেশের মানুষ মনে করে যে হালুকা মানে হচ্ছে কেমন আছো বা অবস্থা, শব্দটা হালুকা, আপনি তো এদেরকে হালুকা বলেন ওরা বুঝবেই না হালুকা কি, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা যেটা আমরা চেষ্টা করব যেই ভাষায় কথা বলি, আমরা সেই ভাষাটাকে সুন্দর করে বলার চেষ্টা করব, বিষয়টা এরকম, বিকৃত করার কিছু নাই, না বললে আমি বলবো না, কিন্তু যখন আর বিশেষ করে এই এক্সামের জন্য অন্ততপক্ষে নেক্সট 7 days আপনার পরীক্ষা দেওয়া পর্যন্ত দয়া করে এই যে ইন্ডিয়ানদের তৈরি যে আপনার ভিডিও ক্লিপগুলো দেখা বন্ধ করে দেন। না, এগুলো আমি ওরকম দেখি না যদিও। আর আমি যে জায়গাটা আসতে চাচ্ছিলাম, যে ইউ হ্যাভ অনলি লাইক 5 days, এই 5 দিন আপনি প্রচুর ইংলিশ শোনেন, এই 5 দিন আপনার বাসায় কি মানে টেলিভিশনে বিবিসি আসে বা সিএনএন আসে? স্যার আমি এগুলো ফোনই দেখি আর কি, যে Fine. টেলিভিশনটা বাসায় ইউজই করে না একবারে। প্রতিদিন প্রতিদিন আপনি এই আগামী 5 দিন সময় করে করে দিনে 3 বার মিনিমাম, 3 বার 15 মিনিট করে করে 45 মিনিট, অথবা 2 বার অ্যাটলিস্ট সকালে এবং রাতে, যে কোনো সময় মিনিমাম 15 মিনিট 15 মিনিট করে ইংলিশ নিউজ দেখবেন, সেটা আল জাজিরা হতে পারে, সিএনএন হতে পারে, বিবিসি হতে পারে, এই চ্যানেলগুলোর মধ্যে একটা, ঠিক আছে। এতে আপনার লিসেনিং বাড়বে এবং আপনার দেখবেন লেখাগুলো দেখায়, সেখান থেকে কিছু ভোকাবুলারি বাড়বে আপনার, খুব মনোযোগ দিয়ে সকালে আর হচ্ছে বিকালে। আপনি একদম রুটিন বানায় নেন এখন, যে 15 মিনিট 15 মিনিট শুনবেন দেখবেন, ওই সময় অন্য কোনো কাজ করবেন না, জাস্ট তাকায় তাকায় দেখবেন নিউজ গুলো, ঠিক আছে। বেটার এগুলোর মধ্যে থাকবে, এর বাইরে যাবেন না, সিএনএন, বিবিসি অথবা আল জাজিরা ইংলিশ, এই তিনটার মধ্যে একটা। আচ্ছা, এই 5 দিন আপনি আরো 15 মিনিট, আনাদার 15 মিনিটস আপনি নিউজ পেপার পড়বেন, নিউজ পেপার পড়বেন, হ্যাঁ। আপনি একটা ফিক্স করে নেন, ডেইলি স্টার, বাংলাদেশের দা ডেইলি স্টার আপনি পড়বেন। কিভাবে পড়বেন? প্রথমে পত্রিকাটা আপনি হেডিং গুলা পড়বেন, হেডলাইন গুলা, জি স্যার, হেডলাইন, এগুলা ঠিক আছে। পড়তে। জি স্যার। হেডলাইন পড়ার পরে দেখবেন আপনার 4 না 5 পৃষ্ঠা মনে হয় আপনার ডেইলি স্টারে সম্পাদকীয় আছে, এডিটোরিয়াল, একটা বা দুটা এসে থাকে ছোট ছোট, ঠিক আছে, এডিটোরিয়ালে, এই দুটো এডিটোরিয়ালে এসে পড়বেন প্রতিদিন,
এডিটোরিয়াল দেখবেন বাম পাশের পেজে থাকবে, অনেক জি স্যার। অনেক বড় না, ছোট্ট, এই দুটো পড়তে খুব বেশি হলে 10 মিনিট সময় লাগবে। তার মানে আপনি প্রতিদিন কি পড়ছেন, আগামী একদম মূল পরীক্ষা পর্যন্ত 6 তারিখ পর্যন্ত 6 তারিখ পর্যন্ত প্রতিদিন ডেইলি স্টারের সবগুলো হেডিং, একটা নিউজ পড়তে যাবেন না আপনি, ওখানে যে নিউজগুলোর ইংলিশ ভালো না, ঠিক আছে, নিউজ পড়তে যাবেন না, আপনার সময়ও নাই, আপনি প্রতিদিন হেডিং গুলো পড়বেন। এর মধ্যে যদি কোনো শব্দ আপনি মিনিমাম প্রতিদিন যদি আপনি পুরা পত্রিকাটা হেডিং পড়েন, অত পারবেন না, তারপরে পড়লে আপনি মিনিমাম 5টা 6টা 7টা ওয়ার্ড পাবেন যেগুলো আপনি জানেন না, সেগুলো আপনার সাথে সাথে ডিকশনারিতে ঢুকে মিনিং গুলো বের করে ফেলবেন। এরপর আপনি যাবেন এডিটোরিয়ালে, এডিটোরিয়াল যেটা সাধারণত এডিটর নিজে লেখে বা তার কোনো বিশ্বস্ত কাউকে দিয়ে লেখায়, ঠিক আছে, সেই আপনি বুঝতে পারছেন এডিটোরিয়াল কোন জায়গা থাকে, জি স্যার, বুঝতে পারছি স্যার এগুলো আমি। সেই এডিটোরিয়ালটা আপনি প্রতিদিন পড়বেন, এটা কিন্তু মাস্ট। তার মানে আপনাকে আমি 2টা কাজ দিলাম 7 তারিখ পর্যন্ত। আপনি কিন্তু ওই স্পিকিংটা কিন্তু স্পিকিং টেস্টের পরেও পড়বেন, মানে এটা কিন্তু আপনার কন্টিনিউ করবেন, আপনি বুঝতে পারছেন? জি স্যার। রাইট। আমি কি আপনাকে এডিটোরিয়াল দেখাবো না দরকার নাই? স্যার এগুলো তো আছে আমার ফোনে, যে আপনি আগে বলছিলেন যে কিছুদিন ওই তখন স্যার এগুলা নামানো হয়েছিল। না মানুষের তো মানে প্রতিদিন তো এডিটোরিয়াল চেঞ্জ হবে। জি স্যার, কিন্তু কয়েকটা মানে মানে এই ওয়েব পেজের মানে নেট থেকে স্যার আমি পড়ছিলাম। এর মাঝখানে আবার পড়া হয়নি, আবার দেখতাম। আমি আমি আপনাকে দেখাই দিই, একটু থাম, একটা মিনিট, আমি আপনাকে আজকের রেজিস্টারটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? ধরেন দা জি ডেইলি স্টার, আপনি, এটা আমি কেন এত গুরুত্ব দিচ্ছি, এটা খুব দরকার, ঠিক আছে? আপনার সময় আছে মাত্র কয় দিন, 6 দিন, জি স্যার। 7 দিন, এরকম সময় আছে। আপনি ডেইলি স্টার পত্রিকাতে যাবেন, এই যে ডেইলি স্টার পত্রিকা, স্যার স্ক্রিনে আসেনি। স্ক্রিন কেন দেখতে স্যার পাচ্ছেন? ওই যে না স্যার, ওই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 স্পিকিং ও টেস্ট ও ওগুলা। আচ্ছা, সরি, আচ্ছা গেল, আমি আপনাকে স্ক্রিন শেয়ার দিচ্ছি, ওইটা ছিল আর কি, হোয়াইট বোর্ড শেয়ারিং ছিল, তাই না? জি দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, জি স্যার। তোর বাংলা ঢুকে ফেলছে কেন? এই যে ডেইলি স্টার পত্রিকাটা, ঠিক আছে, জি স্যার। পত্রিকাটার আপনি যাবেন, বিজনেস এডিটোরিয়াল পেজটা খুঁজবেন, হ্যাঁ, ধরেন যে এটা গেল পেজ, যেমন এটা সিটি পেজ, খেয়াল করছেন পেজটার উপরে কান্ট্রি, ঠিক আছে, জি স্যার। এরপরে কি আছে, পেজটার নাম কি, ইন্টারন্যাশনাল মেবি স্যার, পুরোটা তো আসে নাই। ওপিনিয়ন, হ্যাঁ, ওপিনিয়নের আগে তো ইয়ে থাকার কথা, 1 মিনিট, এই যে দেখতে পাচ্ছেন এই পেপারটা উপরে কি জি দেখছেন, স্যার। এডিটোরিয়াল না? জি স্যার, দি ক্রাইম অফ নেগলিজেন্স। নেগলিজেন্স, এটা হচ্ছে সাব এডিটোরিয়াল, এই বড়টা এত বড় আপনার পড়তে হবে না, এই যে বাম পাশে একটা কলাম, এইটা জি হচ্ছে স্যার। এইটা হচ্ছে এডিটোরিয়াল, এইটা, এই যে বাম পাশে, ওয়াই আর উই স্টিফলিং ক্রিটিক্যাল এক্সপ্রেশনস অন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এই যে আপনি দেখছেন না, আমি এটা ক্লিক করলাম, এটা বড় হয়ে গেল, এইটা হচ্ছে এডিটোরিয়াল, কত বড় দেখেন তো, এই যে এতটুকু, জাস্ট এতটুকু, বুঝতে পারছেন? এরকম জি মনে হয় এখানে 2টা আছে না, একটা থাকুক 2টা থাকুক, এই যে কত নম্বর পেজ, মনে হয় 8 নাম্বার পেজ নাকি, দেখেন বাম পাশে আবার ডেইলি স্টার লেখা, এইটার নিচে যে কলামটা 2টা আছে জি দেখেন, এই 2টা কলাম আপনাকে এই ছোট ছোট এই 2টা পড়তে হবে, এটা হচ্ছে এডিটোরিয়াল, ঠিক আছে? জি প্রতিদিন প্রতিদিন আপনি এই 2টা এডিটোরিয়াল পড়বেন, ছোট ছোট 2টা এডিটোরিয়াল 2টা পড়বেন। হুম,
এই মেয়েটা আমাদের ব্যাচমেট ছিল ইউনিভার্সিটিতে। আমরা ছিলাম ইংলিশেও ছিল অ্যানথ্রোপোলজি। ওখানকার আর কি এমপ্লয় এই ডেল স্টারে এখন মনে হয় কি হিসাবে এখন মনে হয় সিনিয়র এডিটর এরকম, নাজনীন তিথি ওর নাম। ও হচ্ছে মেম্বার এডিটোরিয়াল বোর্ড অ্যান্ড দ্য ডেল স্টার। ওকে, তো এটা আমরা পড়বো না, আপনি পড়বেন হচ্ছে বাম পাশের ইয়েটা, শুধু এডিটোরিয়ালটা, একটা বা দুইটা। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ফাইন। এখন হচ্ছে আমরা কি করব, আমাকে 5-7 মিনিটের একটা ব্রেক নিব, আমি মাগরিবের নামাজটা পড়বো। জি ঠিক স্যার। আছে, আপনি যদি কোনো কাজ থেকে সেরে আসেন 5-7 মিনিট জাস্ট আমি মানে ফরজ নামাজটা পড়বো। ঠিক আছে, আচ্ছা, আবার সমস্যা নেই। আবার আসি, আমি আবার এসে আমরা বাকি বিষয়ে কথা বলছি। একটু যেগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো নিয়ে একটু চিন্তা করেন যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সো উইল বি ব্যাক ইনশাআল্লাহ সুন। আচ্ছা, ওকে, আমি আপাতত এটার মানে রেকর্ডিংটা পজ করে রাখছি। হ্যাঁ, ওকে স্যার। এটা অন থাকলো, শুধু রেকর্ডিংটা পজ দিচ্ছি। ওকে স্যার। ওকে, সি ইউ ইনশাআল্লাহ আফটার 5-7 মিনিটস। হ্যাঁ, ওকে। হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি স্যার, আমি শুনতে পাচ্ছি। স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। এখন তাহলে আমরা কি করব, আমাদের তাহলে কি কথা দাঁড়ালো যে আপনার আচ্ছা, এখন যেটা সেটা হলো যে আপনি ফরম্যাটটা বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার। স্যার ওই দুইটা তিনটা টেস্ট যদি আপনি আমাকে নিয়ে একটু পরীক্ষা করতেন তাহলে মনে হয় আর একটু ভালো হতো। হ্যাঁ, এখন আপনার সময় আছে কয়দিন? 30, 5। 31, 1, 2, 3, 5 দিন। কালকে থেকে 5 দিন সময় আছে আপনার। জি স্যার। এখন একটা জিনিস মানে ইয়েলি আজকে এটা হচ্ছে যে ওই যে ম্যাচিং হেডিং, ম্যাচিং হেডিং দেখা গেছে যে আমার সবগুলা সেট করতে হচ্ছে, তখন ওই প্যাসেজ গুলোতে একটু বেশি সময় লেগে গেছে। আমরা কি একসাথে কোনো রিডিং ক্লাস করেছি? না। আমার সাথে আপনি কি তো করেছেন? ওই আপনি আমার সাথে কি করেছেন? লিসেনিং রাইটিং, আর রাইটিং। রাইটিং জি স্যার। লিসেনিং করেছেন? না স্যার, শুধু স্যার রাইটিং। না আজ- শুধু আজকে রাইটিং স্যার। আজকে স্পিকিং হলো একটা। জি জি স্যার। তার মানে তো আপনার বাকি 4টা ক্লাস রাইটিং। রাইটিং আপনি একটা ক্লাসও করেন নাই আমার সাথে। জি স্যার। জি স্যার, রাইটিং করছি, রাইটিং 4টা ক্লাস করেছি, স্পিকিং একটা করছি। আর লিসনিং যেটা, এটা আমার মনে হয় যে সেলফ ডেভেলপমেন্টের বিষয়টা, যে এটার মধ্যে ওই 28, 29, কিছু কিছু এক্সামে 30, কিন্তু আচ্ছা, 23 আমি নিচে আমারটা মার্কসটা আমি মনে হয়। আমারটা বলি, আমি 5 তারিখ পর্যন্ত ক্লাস দিতে পারবো আপনাকে। 5 তারিখ পর্যন্ত, 6 তারিখ পারবো না। জি তো তাও 5 তারিখ হচ্ছে আপনার কখন? ওয়েট, 5 তারিখ মনে হয় সকালে পারবো। একটা মিনিট, 5 তারিখ কি বার হয়? মানে বৃহস্পতিবার দুপুর থেকে আমি কিছু পারবো না। 5 তারিখ হচ্ছে না মঙ্গলবার, বুধবার, ঠিক আছে 5 তারিখ, ঠিক আছে। বৃহস্পতিবার যদি আপনি একান্ত চান তাহলে বৃহস্পতিবার সকালে আমি মানে বাংলাদেশ সময় হয়তো এই যে 12টা পর্যন্ত আমি পারবো, এরপরে পারবো না। বা আরো পরে মানে বাংলাদেশ সময় বিকাল পর্যন্ত পারবো। এটা হচ্ছে আমি, তার মানে আমি ম্যাক্সিমাম পারবো হচ্ছে 30, 31, 1, 2, 3, 4, 5, 6, টোটাল 8টা আমি আসছি আপনার সাথে। এখন আপনি বলেন, আপনি প্রথমে বলেন কয়টা ক্লাস নেবেন, এরপর আমরা ডিসাইড করবো যে কোনটার জন্য কয়টা ক্লাস। স্যার, এখন আমার যে সিচুয়েশনটা, এটা অবশ্য আমি যেটা বলতেছি, আপনি ডিসক্রাইব করতেছি, আপনি তো ভালো বুঝবেন আমার ব্যাপারটা। এই যে লিসেনিংটা আমি কভার করতে পারবো ইনশাআল্লাহ, আমার একটু আশা আছে, আল্লাহ যদি মানে সহায়। আপনি আর একটা ক্লাসও চাচ্ছেন না লিসনিং? না না, লিসেনিং না হলেও চলবে। আচ্ছা, স্পিকিং কয়টা ক্লাস হলে রিডিং, ভালো হয়? স্পিকিং স্যার, আপনি যদি আমাকে এই যে এক্সাম কন্ডিশনে 2টা ক্লাস দেন, তাহলে দুইটা? আমার মনে হয় যে আপনি আমার বুঝতে পারবেন যে কতটুকু স্কোর আমি কাট করতে পারবো, সেই অনুযায়ী আমি একটা প্রিপারেশন নিয়ে এক্সাম হলে দুইটা যেতে পারবো। আপনি দুইটা ক্লাস চাচ্ছেন লিসনিং এ, স্পিকিং এ, জি sorry। জি স্যার। আচ্ছা, রিডিং কয়টা?
স্যার রিডিং 2টা। তাহলে 2 2 4। তাহলে এই 4টা ক্লাস হলেই হয় আপনার, 4টা ক্লাস হলেই চলবে। জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা ফাইন। তাহলে আমার যেটা প্ল্যান স্পিকিং নিয়ে, সেটা হচ্ছে স্পিকিং এর ক্লাসটা আমরা 2 ভাগে ভাগ করব। আপনি সেদিন একটু লম্বা সময় হাতে রাখবেন। প্রথমে আপনি একটা মক টেস্ট দিবেন আমার সাথে, মানে আজকে যেভাবে এক্সামিনার পরীক্ষা নিল না, ওইভাবে আমরা একটা পরীক্ষা নিব। ওইভাবে আমি আপনাকে, ওইটাই হ্যাঁ পরীক্ষা নেব, আপনি পাসপোর্টও নিয়ে আসবেন সাথে, আপনার পাসপোর্ট দেখাবেন আমাকে, হ্যাঁ এভাবে। আচ্ছা, তারপরে ওইটা হয়তো 15-20 মিনিট লাগবে, 14-15 মিনিট লাগবে। এরপরে আমি জি ওটাকে স্যার। রেকর্ড, ওটা তো প্রথমে রেকর্ড হবে, ওটাকে আমি রেকর্ড করব। রেকর্ড হতে সময় লাগে, এখানে ধরুন আরো আধা ঘন্টা লাগলো। আপনি তখন অন্য কাজ করবেন, আপনি হয়তো আপনি ক্লাস শেষ হয়ে যাবে, আপনি চলে যাবেন, মানে ক্লাস ছেড়ে দিয়ে চলে গিয়ে আপনি হয়তো ইয়ে করবেন, কি বলে, আপনি হয়তো লিসনিং বা অন্য কিছু করবেন, বা আপনি আপনার কাজ করবেন। ওটা রেকর্ড হয়ে গেলে যখনই ইউটিউবে চ্যানেলে আপলোড হয়ে যাবে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আবার নক করব যে আবার আসেন। মানে ওই দিনের ক্লাসটা আমি ভাগ করে ফেলবো, মনে করেন আমরা ওইটা নিব। এরপরে যখন আসবেন, তখন এই রেকর্ডটা আমি আজকে যেরকম প্লে করেছিলাম না ওই মেয়ে চারটা, ওরকম ভাবে আমরা জি প্লে করে, ওইভাবে প্লে করে আমরা তখন অ্যানালাইজ করব। আপনি নিজে আপনার লিসনিংটা শুনবেন, স্পিকিংটা শুনবেন, এবং আমরা আপনার স্পিকিংটা অ্যানালাইজ করব। জি স্যার। কেমন হবে এটা? এটা খুবই ভালো স্যার, খুবই ভালো। এটা এখন আপনি যেদিন থেকে শুরু করতে চান, আমি শুরু করতে পারবো। আমাকে 1টা মিনিট সময় দিবেন। আচ্ছা,